ত্বরণ বা অ্যাক্সিলারেশন নিয়ে আমরা এখন জানবো এবং ত্বরণ বা অ্যাক্সিলারেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যদি তুমি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন করতে থাকো তাহলে সময়ের সাথে বেগের ওই পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। খেয়াল করে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এবং এখানে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি সে প্রথম 1 সেকেন্ডে 3 মিটার গেছে, তারপরে পরবর্তী 1 সেকেন্ডে 6 মিটার গিয়েছে, পরবর্তী 1 সেকেন্ডে সে কিন্তু 9 মিটার গিয়েছে। তার মানে এখানে প্রতিবার গাড়িটার কিন্তু সরণের পরিবর্তন ঘটছে। আর যখন তোমার এরকম সরণের পরিবর্তন ঘটে তখন কিন্তু এখানে একটা বেগ কাজ করে এবং এই যে বেগের পরিবর্তনটা ঘটছে এখানে প্রতি সেকেন্ডে আমাদের 3 মিটার 6 মিটার 9 মিটার করে যে একটা পরিবর্তন ঘটছে বেগের, এই পরিবর্তনটাকে বলা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাহলে সময়ের সাথে যদি কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন ঘটে তাহলে সেই পরিবর্তনের হারটাকে বা রেটটাকে বলা হয় ত্বরণ। তো এখন ত্বরণের যে সূত্রটা সেটা হচ্ছে ত্বরণ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এবং এই যে আমরা সূত্রটাকে লিখলাম এটা কিন্তু আমাদের ছোটোবেলার সূত্র, তোমাদের মনে করা দেওয়ার জন্য এটা লিখেছি। বেসিক্যালি এখানে বেগের পরিবর্তনটা উপরে বসে, নিচে হচ্ছে সময়ের পরিবর্তনটা বসে। বাট আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি নিচে হচ্ছে টি বসে বা সময় বসে। এই ধারণাটা একদমই ভুল। তোমরা মনে করবে এখানে সময়েরও কিন্তু পরিবর্তন ঘটেছে। যেমন প্রথমবার 1 সেকেন্ড, তারপরে হচ্ছে 1 সেকেন্ড, তার মানে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার কিন্তু টোটাল 2 সেকেন্ড হচ্ছে। আবার তৃতীয়বারে 1 সেকেন্ড বলতে আমি যদি প্রথমবারের সাপেক্ষে তুলনা করি তাহলে কিন্তু টোটাল 3 সেকেন্ড হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমরা যখন এই পজিশনে আসবো তখন টোটাল 3 সেকেন্ড কাজ করবে, আর যখন একদম ইনিশিয়াল পজিশনে ছিলাম তখন 1 সেকেন্ড কাজ করবে। তার মানে এই যে ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের মধ্যে একটা সময়ের পার্থক্য আছে, ওই পার্থক্যটাই বেসিক্যালি এই জায়গাটাতে দেখানো হয় এবং এটাকে বেসিক্যালি ডেল টি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ত্বরণের বেসিক্যালি মাত্রা থাকবে এবং একক থাকবে। তো মাত্রাটা তোমরা সবাই জানো, যেহেতু আমরা এখানে সূত্র থেকে মাত্রাটা বের করতে পারি। মাত্রা বলতে আমি বুঝবো যে বেগের পরিবর্তন মানে কি। বেগের পরিবর্তন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেগ। তো আমি একটু দেখাই, ধরো গাড়িটা যখন একদম 3 নম্বর পজিশনে এসেছে ওই মুহূর্তটাতে গাড়িটার বেগ আমি ধরে নিলাম হচ্ছে v2 এবং যখন গাড়িটা চলা শুরু করেছে সেই সময়টার বেগটা আমি ধরে নিলাম v1। তার মানে আমি বেগের পরিবর্তন বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ। এবং বেগ যেহেতু ভেক্টর রাশি তাই আমরা এখানে এটাকে প্রকাশ করব ভেক্টর সাইন দ্বারা। এবং যখন সে v2 পরিমাণ বেগ প্রাপ্ত হয়েছে, এই v2 পরিমাণ বেগ প্রাপ্ত হওয়ার জন্য তার সময় লেগেছে ধরা যাক t2, এবং যখন সে v1 পরিমাণ বেগ ছিল তখন তার সময়টা ছিল হচ্ছে t1। এবং এখানে t1 বলতে আমি বোঝাচ্ছি 1 সেকেন্ড পরিমাণ সময়কে, এবং t2 বলতে আমি কিন্তু বোঝাচ্ছি টোটাল সময়কে। দ্যাট মিনস এই জায়গাটার 1 সেকেন্ড প্লাস এই জায়গার 1 সেকেন্ড প্লাস লাস্টের 1 সেকেন্ড। তার মানে এখানে t2 বলতে আমি বুঝবো টোটাল কতটুকু সময় পরে আমাদের গাড়িটা v2 বেগ প্রাপ্ত হয়েছে, এটা হবে আমাদের 3 সেকেন্ড। আর t1 বলতে আমি বুঝবো একদম শুরুতে গাড়িটা যেই সময় ছিল, দ্যাট মিনস 1 সেকেন্ড। তো এখন আমরা এই যে এখানে ত্বরণের মানটা যদি বের করতে চাই তাহলে ত্বরণের মানটা কি হবে, আমরা মাত্রাটা একটু পরে বের করে ত্বরণের মানটা আগে বের করি। তো ত্বরণের মান হবে অবশ্যই আমাদের উপরে বসবে হচ্ছে বেগের পরিবর্তন। তো দেখো বেগের পরিবর্তন কত হয়েছে, v2 মাইনাস v1, এবং নিচে যেটা বসবে সেটা হচ্ছে সময়ের পরিবর্তন, দ্যাট মিনস t2 মাইনাস t1। এবং এই সময়ের পরিবর্তনটাকে আমরা বেসিক্যালি ডেল টি হিসেবে লিখি। আর ছোটোবেলা যখন আমরা এসএসসিতে পড়েছিলাম তখন কিন্তু আমরা নিচে দেখতাম কি সময় এবং উপরে লিখতাম বেগ। তার মানে ত্বরণ বলতে আমরা বেসিক্যালি বেগ ডিভাইড বাই সময়কে বুঝতাম যখন আমরা ছোট ছিলাম। বাট আমরা এখন যেহেতু কলেজে পড়ি তাই আমরা ত্বরণ বলতে বুঝবো বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তাহলে মাত্রাটাও সেম হবে। বেগের পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তন মানে ওয়ান কাইন্ড অফ বেগ, এবং বেগ মানে আমি যদি বেগের মাত্রার কথা বলি সে মাত্রাটা হবে এল টি, এটা এম টি হবে না, এটা হচ্ছে এল টি ইনভার্স 1 হবে। তো যখন কোন একটা রাশির মাত্রা বের করতে যাবে তখন সূত্র থেকে সে মাত্রাটা সহজেই বের করতে পারবে। তাহলে উপরে বসতে আমাদের বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন যেহেতু ওয়ান কাইন্ড অফ বেগ তাই বেগের মাত্রাটা বসবে উপরে, আর নিচে বসবে সময়ের মাত্রা, দ্যাট মিনস টি। এবং এটাকে তুমি যদি মডিফাই করো তাহলে তুমি এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে এল টি ইনভার্স 2। তো এটা হবে আমাদের এল টি ইনভার্স 2। এবং যখন তুমি মাত্রা লিখবে দুই পাশে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। এবং কখনো কখনো এমসিকিউতে ঝামেলাটা করে ওরা এখানে এমও দিয়ে দেয় এবং এমের উপরে পাওয়ারটা 0 দিয়ে দেয়। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে ওই টোটালটার মান 1। তার মানে এখানে এল টি ইনভার্স 2 এর সাথে যেহেতু 1 গুণন আকারে আছে তাই এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি ইনভার্স 2, এই জিনিসটাকে আমরা ত্বরণের বা অ্যাক্সিলারেশনের মাত্রা হিসেবে লিখতে পারি। এবং ত্বরণের যে এককটা আছে সেটাও খুব ইজি।
তুমি উপরে দেখতে পাচ্ছ বেগ, তার মানে উপরে বসবে আমাদের বেগের একক মিটার পার সেকেন্ড এবং নিচে বসবে হচ্ছে সময়, দ্যাট মিনস সেকেন্ড। এবং এটাকে তুমি যদি মডিফাই করো তাহলে পাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা এটাকে আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং এটা হচ্ছে এসআই একক। আর তুমি যদি সিজিএস এককে লিখতে চাও, দ্যাট মিনস আমি যে এই মাত্রাগুলো লিখলাম এটা হচ্ছে এসআই একক বা স্ট্যান্ডার্ড ইউনিটের একক, এবং তুমি যদি সিজিএস এককে এটাকে লিখতে চাও সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককে, তাহলে মিটারটা হয়ে যাবে সেন্টিমিটারে এবং সেকেন্ডটা সেকেন্ডের মতোই থাকবে। এবং তুমি যদি এটাকে এফপিএস এককে লিখতে চাও, দ্যাট মিনস ফুট পাউন্ড সেকেন্ড এককে লিখতে চাও, তাহলে সেন্টিমিটারটা সিম্পলি ফিটে কনভার্ট হবে, দ্যাট মিনস এফটি, ফিট এবং সেকেন্ড আগের মতোই থাকবে, তো সেকেন্ড ইনভার্স 2। এখন ত্বরণের সাথে কিন্তু বেগের একটা ভালো সম্পর্ক আছে। খেয়াল করে দেখো, আমাদের গাড়িটা যে দিক বরাবর চলছে আমরা এই দিকটা দেখাচ্ছি, তার মানে ত্বরণটা যেহেতু একটা ভেক্টর রাশি এবং ত্বরণকে বেসিক্যালি এ দিয়ে প্রকাশ করা হয়, তাই ত্বরণের দিকটাও সেম দিকে হবে। তার মানে কোনো একটা বস্তু যে দিক বরাবর চলবে ত্বরণের পরিবর্তনটা হবে সেদিক বরাবর। এবং এই যে যেদিক বরাবর চলছে এটা হচ্ছে বেগের দিক, তার মানে বেগ যেদিকে কাজ করে ত্বরণটা কিন্তু সেদিকে কাজ করে। বাট এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। যেমন আমি এখানে একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে চিহ্ন দ্বারা আমি দেখাচ্ছি যে বেগ যেদিকে চলছে ত্বরণও সেদিকে চলছে। তো যদি কখনো বেগের দিক বরাবর ত্বরণের দিক যাত্রা করে তখন আমরা বলতে পারবো এক্ষেত্রে আমাদের স্পিডটা কনস্ট্যান্ট থাকবে। স্পিড বলতে আমি দ্রুতি বোঝাচ্ছি, তার মানে কোনো একটা বস্তুর যদি বেগ এবং ত্বরণ একই দিকে কাজ করে তাহলে তার যে স্পিড বা দ্রুতি ছিল সেই দ্রুতিটা অবশ্যই কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। বাট যদি বেগ একদিকে কাজ করে ত্বরণ যদি বিপরীত দিকে কাজ করে তাহলে কিন্তু তার স্পিড বা দ্রুতিটা আর কনস্ট্যান্ট থাকবে না এবং সেক্ষেত্রে আমাদের দ্রুতির মানটা কমতে থাকবে। এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি। ধরো তুমি যখন একটা বস্তুকে হাত দিয়ে তুলে রাখছো কোনো একটা জায়গায়, এবং তুমি যদি কোনো একটা পাথর বা বস্তুকে নর্মালি ভূমির উপরে ধরে রাখো, তখন পৃথিবী কিন্তু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণের মাধ্যমে সেই বস্তুটাকে টানতে থাকে। তার মানে সেটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ত্বরণ বা জি। কিন্তু তুমি যদি এই অভিকর্ষ ত্বরণের বিপরীতে ওই বস্তুটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠানো শুরু করো তোমার হাতের মাধ্যমে, তখন তুমি কিন্তু আসলে একটা ভেলোসিটি বা বেগ তৈরি করছো উপরের দিকে, যার দিকটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা জি এর বিপরীত দিকে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু ত্বরণ যেদিকে কাজ করছে বস্তুর বেগ কিন্তু তার ভিন্ন দিকে কাজ করছে। তো একটা সময় তুমি যদি কোনো একটা বস্তুকে অনেক উপরে ছুঁড়ে মারো, ধরা যাক এটা হচ্ছে আমাদের ভূমি এবং ভূমির মধ্যে একটা বস্তু বসে আছে এবং বস্তুটা স্থির অবস্থায় আছে, আর এই বস্তুটাকে আমাদের পৃথিবী জি অভিকর্ষ ত্বরণে টানছে তার নিজের দিকে, এবং জিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ত্বরণ। যখন তুমি বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে মারবে তখন কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট বেগ ভিতে ছুঁড়ে মারবে, এবং এই যে ভি বেগ এটাও ভেক্টর রাশি, আবার অভিকর্ষ ত্বরণ জি এটাও কিন্তু ভেক্টর রাশি। বাট একটা সময় পর কিন্তু এই অভিকর্ষ ত্বরণটাই জিতে যাবে, কেননা সে কিন্তু এখন এই বস্তুটাকে একটা নির্দিষ্ট অঞ্চলে নিয়ে স্থির বানিয়ে ফেলবে। তো যখন তুমি একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ছুঁড়ে মারবে তখন ওই বস্তুর দ্রুতি বা স্পিড কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং একই সাথে বস্তুটা যখন একদম শূন্য বেগ প্রাপ্ত হবে সর্বোচ্চ উচ্চতায় তখন সে কিন্তু আবার নিচের দিকে পড়া শুরু করবে। তার মানে যখন তুমি বস্তুটা ছুঁড়ে মেরেছো তখন আমাদের সেকেন্ড কন্ডিশন কাজ করেছে, তার মানে বেগ যেদিকে কাজ করছে অভিকর্ষ ত্বরণ তার বিপরীত দিকে কাজ করছে, আর বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতা থেকে পড়া শুরু করেছে তখন কিন্তু আবার প্রথম কন্ডিশনটা কাজ করছে। দ্যাট মিনস এখানে বেগও ভূমির দিকে কাজ করছে, অভিকর্ষ ত্বরণটাও কি ভূমির দিকে কাজ করছে। বাট সেকেন্ড কেসের কথা যদি বলি, এক্ষেত্রে কিন্তু আমাদের স্পিড বা দ্রুতি যেটাকে আমরা বাংলাতে বলি তার মানটা কিন্তু কমতে থাকে, কারণ একটা ছুঁড়ে মারা বস্তু বা তুমি যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারো তার বেগটা কিন্তু আস্তে আস্তে কমে থাকে, বা বেগটা যে কমে এটার মানে হচ্ছে তার মানটা হচ্ছে কমে, আর বেগের মানটাই হচ্ছে কি আমাদের স্পিড। তো কোনো একটা বস্তু যদি একই সাথে দুইটা জিনিসে কাজ করে, একটা হচ্ছে যেদিকে তার বেগ কাজ করছে ত্বরণ যদি তার বিপরীত দিকে কাজ করে তাহলে অবশ্যই ওই বস্তুর বেগের মানটা কিন্তু কমবে, আর বেগের মান বলতে আমরা স্পিডকে বুঝছি বা দ্রুতিকে বুঝছি। তো এখন বেগের সাথে যে ত্বরণের একটা সম্পর্ক এটা আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখি। খেয়াল করো, আমাদের এখানে একটা গাড়ি চলছে, গাড়িটার মধ্যে আমি অ্যাক্সিলারেশন বা ত্বরণটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিলাম। তো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে গাড়ির বেগ পরিবর্তন হবে 1 মিটার করে। তো তুমি এখানে তাই দেখতে পাচ্ছ প্রতি সেকেন্ডে আমাদের গাড়ির বেগটা 1 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। তো আবার দেখো একদম শুরু থেকে আমাদের প্রথমে
কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন কাজ করবে এখানে, যেহেতু ত্বরণের মান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং প্রতি সেকেন্ডে কিন্তু আমি এই 1 মিটার করে করে গাড়িটার বেগ বাড়াচ্ছি। আর যদি তাই বাড়াতে থাকি তাহলে আমাদের এই টোটাল জায়গাটাতে বেগটা পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু ত্বরণের মানটা সেম আছে। তো হুট করে দেখো একজন মানে একটা খ্যাকশিয়াল যেটাই বলি না কেন গাড়ির সামনে এসে যাওয়াতে গাড়ির স্পিডটা কমে গেছে, বা বলা যায় আমাদের গাড়ির ত্বরণটা একদম শূন্য হয়ে গেছে। তো আমরা ফাইনাল বারের মতো দেখছি এখানে হচ্ছে বেগের মানটা বারবার বাড়ছে প্রতি সেকেন্ডে, এবং প্রতি সেকেন্ডে বেগের মানের পরিবর্তন হওয়াটাকে আমরা ত্বরণ বলি, আর এটা হচ্ছে একটা সমত্বরণ যুক্ত গাড়ি। এরপর দেখো আমরা এখন গড় ত্বরণ নিয়ে কাজ করব। গড় ত্বরণ বা অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ধারণাটা একদমই ত্বরণের যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেটার মতোই। কিরকম? গড় ত্বরণ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা বস্তুকে গতিশীল করো তাহলে অবশ্যই তার বেগের পরিবর্তন হবে, আর বেগের পরিবর্তন যদি হয় ত্বরণ তৈরি হবে। এখন যে বেগের পরিবর্তনটা হয়েছে সেই বেগের পরিবর্তনটাকে আমি যদি যে সময় ধরে এই বেগের পরিবর্তনটা হয়েছে সেই সময় দ্বারা ভাগ করি তাহলে আমি বলতে পারবো ওটা আমাদের গড় ত্বরণ। তার মানে ত্বরণকে বেসিক্যালি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ হিসেবেও হিসাব করা যায়। তাহলে মনে করো তোমার কাছে t0 একটা সময় আছে, এবং t0 সময় থেকে তুমি কোনো একটা বস্তুকে যাত্রা শুরু করেছো, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা যাত্রা করে টি সময় পর্যন্ত পার করেছে। তার মানে t0 তুমি ধরতে পারো সকাল 12টা, এবং তুমি সকাল 12টায় গাড়ি চালিয়ে সকাল 1টায়, নট একটা আসলে, এটা হচ্ছে দুপুর 1টা, তো দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত তুমি গাড়ি চালাচ্ছ। তো t0 হচ্ছে তোমার 12 PM, এবং দুপুর 1টা হচ্ছে তোমার টি। তার মানে তুমি এতটুকু সময় ধরে গাড়ি চালাচ্ছ কোনো একটা নির্দিষ্ট জায়গায়, এবং তুমি যখন গাড়িটা চালানো শুরু করেছো 12টার সময়, তখন তোমার বেগটা ছিল ধরে নাও v0, এবং ঠিক 1টার সময় তোমার গাড়ির বেগটা চেঞ্জ হয়ে ভি হয়ে গেছে। তার মানে তোমার গাড়ির বেগটা পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা হয়েছে একটা নির্দিষ্ট সময় জুড়ে, যেটা হচ্ছে 12টা থেকে 1টা। এবং আমরা যদি এখানে গড় ত্বরণটা বের করতে চাই তাহলে গড় ত্বরণের মান কি হবে? গড় ত্বরণকে বেসিক্যালি এ তীর চিহ্ন তার উপর বার এভাবে প্রকাশ করা হয়, এবং গড় ত্বরণকে তুমি ইচ্ছা করলে এভাবে প্রকাশ করতে পারো এ অ্যাভারেজ সিম্পলি, তখন আর এই বার চিহ্নটা দেওয়া লাগবে না। তাহলে গড় ত্বরণ বলতে আমরা বুঝবো যেতটুকু পরিমাণ বেগের পরিবর্তন হয়েছে সেটা, দ্যাট মিনস এখানে আমাদের শেষ বেগ ছিল ভি, অবশ্যই ভেক্টর সাইন হবে, মাইনাস আদি বেগ ছিল v0, এখানেও ভেক্টর সাইন হবে, এবং সময়ের পার্থক্য দ্যাট মিনস টি মাইনাস t0, আর টি যেহেতু স্কেলার রাশি তাই এখানে কোনো ভেক্টর সাইন হবে না, মানে টাইম হচ্ছে একটা স্কেলার রাশি। তো এক্ষেত্রে আমরা কিন্তু চাইলেই এখান থেকে খুব সহজে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কোনো বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন যেটাই লেখা হোক না কেন সেটাকে কিন্তু ডেল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ডেল ভি হচ্ছে বেগের পরিবর্তন, আর ডেল টি হচ্ছে এখানে সময়ের পরিবর্তন। এখন আমি যদি বলি তোমাদেরকে ত্বরণও ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি, বাট আমি চাচ্ছি ত্বরণের মান এবং দিক দুটোকে আলাদা করতে। মানে আমরা এখন যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে কোনো একটা বস্তুর ক্ষেত্রে এভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তন, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি ডিভাইড বাই সময়ের পরিবর্তন। বাট আমরা চাচ্ছি কি এখন এই বেগটাকে ভেঙে এখান থেকে মান এবং দিক বের করতে, মানে এই টোটালটা কিন্তু একটা ভেক্টর হিসেবে কাজ করছে, যে সময়ের পরিবর্তনের সাথে বেগের পরিবর্তন। বাট আমি যদি এটাকে ভাঙতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা মান লাগবে এবং একটা দিক লাগবে, যেহেতু ভেক্টরের দুটো জিনিস আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তাই যদি করতে চাও তাহলে আমি এখানে একটা নির্দিষ্ট দিক ধরে নিলাম, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ধরো তুমি যে বস্তুটাকে চালনা করেছো সেটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা জানি একক ভেক্টর হিসেবে আই কাজ করে বা ইউনিট ভেক্টর কাজ করে আই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেল ভি ডিভাইড বাই ডেল টি যদি আমি লিখি, এই ভিটা আমাদের এখন কাজ করবে দ্রুতি হিসেবে, এবং এই দ্রুতিটা কোন দিক বরাবর কাজ করছে? আই ভেক্টর বরাবর কাজ করছে। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি এতটুকু অংশ হচ্ছে আমাদের ত্বরণের মান, এবং এটা যেহেতু মানে বস্তুটা যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করছে তো এতটুকু অংশ হচ্ছে আমাদের ত্বরণের দিক। তার মানে তুমি যখন কোনো একটা ত্বরণের মান এবং দিক বের করতে যাবে তখন সে মানটা হবে সময়ের সাথে বস্তুর দ্রুতির পরিবর্তনের হার, এবং দিকটা হবে যে দিক বরাবর কাজ করছে সেই দিকের একক ভেক্টর। এবং তুমি চাইলে এই জিনিসটাকে একটু অন্যভাবেও দেখাতে পারো, সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো আমরা এখানে কি করেছি। আসলে আমরা এখানে বেসিক্যালি এক্স অক্ষ বরাবর একটা বস্তুকে চালনা করেছি, করার পর তার থেকে একটা গড় ত্বরণ পেয়েছি। তার মানে গড় ত্বরণের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মান এবং আরেকটা হচ্ছে দিক, এবং এই দিকটা কিন্তু আসলে চেঞ্জ হতে পারে। তুমি ইচ্ছা করলে এখানে ওয়াই অক্ষ বরাবর চালনা করলে যেও দিতে পারো, জেড অক্ষ চালনা করলে কেউ দিতে পারো। তার মানে তুমি যখন 3 ডাইমেনশনাল
পথে বা ত্রিমাত্রিকভাবে কোনো একটা বস্তুকে চালনা করবে তখন কিন্তু তার প্রত্যেকটা ডিরেকশন বরাবর বা ডাইমেনশন বরাবর একক ভেক্টরটাই প্রকাশ করবে ওই ত্বরণের দিক হিসেবে। এবং আমরা অ্যাভারেজ ত্বরণ বলতে যা বুঝি নর্মাল ত্বরণ বলতেও কিন্তু তাই বুঝি। আমরা আগের স্লাইডে যে সাধারণ ত্বরণকে দেখিয়ে এসেছিলাম এটা বলতেও কিন্তু আমরা একই জিনিস বুঝি। এবার তুমি যদি এই অ্যাভারেজ ত্বরণের মান বের করতে চাও তাহলে আমি মানটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট আলাদা করে দিচ্ছি, আর তেমন কিছু না। তার মানে তোমার এখানে এই অ্যাভারেজটা যদি আমি লিখি এবং ওর মানটা অবশ্যই আমি লিখব মডুলাসের উপর ভিত্তি করে, তাহলে এই মডুলাসের উপর ভিত্তি করে যদি আমি মানটা লিখি তাহলে ওর মান হবে অবশ্যই ডেল ভি ডিভাইড বাই ডেল টি। আর এখানে ভি কিন্তু বেগ না, ভি হচ্ছে দ্রুতি, এবং দ্রুতির কিন্তু কোনো ডিরেকশন থাকে না, শুধুমাত্র মান থাকে। তাহলে সমস্যাতে কোনো একটা বস্তুর দ্রুতির যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণের মান। এই জিনিসটা তোমাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, সময়ের সাথে যদি কোনো একটা বস্তুর দ্রুতির পরিবর্তন হয়, দেখো এখানে কিন্তু তাই হয়েছে, সময়ের সাথে আমি দ্রুতির পরিবর্তন করেছি এবং এই দ্রুতির পরিবর্তনটাকে বলা হচ্ছে ত্বরণের মান। আর সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ত্বরণ। এবং এই ক্ষেত্রে আমরা ত্বরণ বলতে যেটা বুঝবো সেটা অবশ্যই গড় ত্বরণ হিসেবে কাজ করবে। তো এবার দেখো, যদি আমাদের আদি বেগ এবং শেষ বেগ সমান হয় তখন কি ঘটবে। দ্যাট মিনস ধরে নাও তুমি 12টার সময় ভি নট বেগ নিয়ে যাত্রা শুরু করছো, বা আমি ধরতে পারি 12টার সময় তুমি 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করেছো এবং ঠিক একটার সময় তোমার 5 মিটার পার সেকেন্ড বেগ হলো। তখন আসলে কি বলবো আমরা, তখন কি আদৌ গড় ত্বরণ থাকবে বা নর্মালি কি ত্বরণ থাকবে? এক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে থাকতেও পারে, নাও থাকতে পারে। কেন? কারণ তুমি যদি আদি বেগ এবং শেষ বেগ সমান করে ফেলো, তার মানে এই জায়গাটা থেকে তুমি পাচ্ছ যে ডেল ভি এর মানটা হচ্ছে 0। যেহেতু আদি বেগ এবং শেষ বেগ সমান, তাই এদের পার্থক্যটা হবে হচ্ছে 0। এবং এখানে তোমরা একটা ভুল করো, এটা আসলে 0 হবে না, এটা হবে 0 ভেক্টর বা নাল ভেক্টর। তার মানে ভেক্টরের মধ্যে যদি একই মান এবং দিক থাকে তাহলে আমরা তাদের বিয়োগফল থেকে যেটা পাবো সেটা হচ্ছে অবশ্যই নাল ভেক্টর। এবং নাল ভেক্টরকে তুমি যদি ডেলটি দ্বারা ভাগ করো, ডেলটি মানে হচ্ছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা, আমি এখানে বাংলিশ মিশিয়ে ফেলছি, 1 ঘন্টা, যাই হোক। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ত্বরণের যে টোটাল এক্সিস্টেন্সটা থাকবে সেটা হবে 0 বা নাল ভেক্টর। তার মানে ত্বরণ 0 হওয়া মানে হচ্ছে ত্বরণ যেহেতু একটা ভেক্টর তাই এখানে একটা নাল ভেক্টর কাজ করবে। কিন্তু আমি যদি বলি তুমি 12টা থেকে ঠিক 12টা 15 পর্যন্ত একটা নির্দিষ্ট ত্বরণ তৈরি করেছো তোমার গাড়ির মধ্যে, আবার 12টা 15 থেকে 12টা 30 পর্যন্ত আরও একটা নির্দিষ্ট ত্বরণ তৈরি করেছো, যেটা হচ্ছে ধরো A2। তার মানে তুমি যদি একদম 12টা থেকে শুরু করে 1টা পর্যন্ত ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ত্বরণ তৈরি করো, এবং এমনভাবে যদি তৈরি করো যাতে তোমার আদি বেগ এবং শেষ বেগ একই রকম থাকে, তাহলে কিন্তু আমি বলতে পারবো এখানে তোমার ত্বরণ ছিল, বাট ওভারঅল ত্বরণটা 0। তার মানে আমি যদি বলি তুমি 12টা থেকে কথার কথা 12টা 25 পর্যন্ত একটা নির্দিষ্ট ত্বরণ তৈরি করলে, আবার 12টা 25 থেকে 12টা 35 পর্যন্ত আরেকটা নির্দিষ্ট ত্বরণ তৈরি করলে, তার মানে তোমার গাড়ির বেগটা বাড়ছে। হুট করে করলে কি 12টা 35 থেকে একদম 1টা পর্যন্ত তুমি একটা মন্দন তৈরি করলে, মন্দন নিয়ে আমরা আসছি, মন্দন মানে হচ্ছে ত্বরণের বিপরীত। দ্যাট মিনস তুমি তোমার গাড়ির বেগটা কমিয়ে ফেললে। মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি একটা সময় ধরে তোমার গাড়ি বা তোমার বেগটাকে বাড়ালে এবং আরেকটা সময় ধরে তোমার বেগটাকে কমিয়ে আবার আগের বেগে নিয়ে আসলে। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি প্রথম দিকে ত্বরণের কাজটা করেছো, তারপরে দিকে কিন্তু তুমি মন্দনের কাজটা করেছো। তার মানে যখন কোনো একটা কেস এমন হয় যে আমাদের আদি বেগ এবং শেষ বেগ সেম থাকে, তো তখন এটার কিন্তু দুটো মিনিং থাকতে পারে। একটা মিনিং হচ্ছে টোটাল রাস্তা জুড়ে ওই বস্তুটা সমবেগে যাচ্ছে, যে জন্য তার আদি বেগ এবং শেষ বেগ একই রকম। আর যখন কোনো একটা বস্তু সমবেগে যায় তখন তার কিন্তু কোনো ত্বরণ থাকে না, সেটা এরকম এই নাল ভেক্টরের মতো হয়ে যায় বা শূন্য ভেক্টরের মতো হয়ে যায়। আর আরেকটা কেস হচ্ছে যদি কোনো একটা বস্তু তার যাত্রাপথের টোটাল যাত্রাপথের মধ্যে এমনভাবে তার বেগটাকে বাড়ায় কমায় যাতে একটা সময় পর তার আদি বেগের সমান হয়ে যায় তার গতিবেগটা, তখন সেই ক্ষেত্রেও কিন্তু তার গড় ত্বরণের মানটা 0 আসে। কেননা আমরা গড় ত্বরণ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একদম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ সময়টাতে তার বেগ কত এবং আদি সময়টাতে তার বেগ কত, তার পার্থক্যটা, তার পার্থক্যটা সময় সাপেক্ষে কতটুকু হয়েছে সেটা। তো দেখতে পাচ্ছ এখানে তাহলে দুটো কেস আমরা দেখলাম। একটা হচ্ছে যদি আমাদের আদি বেগ এবং শেষ বেগ সমান থাকে তার মানে আমাদের গড় ত্বরণটা 0 হবে, এবং এই গড় ত্বরণটা 0 হওয়ার ভেতরেও কিন্তু ত্বরণ থাকতে পারে। দ্যাট মিনস আদি বেগ আর শেষ বেগ সমান হবে এই না যে বস্তুটা সমবেগে চলছে, বস্তুটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ত্বরণ থাকতে পারে।
কিন্তু সেটা আমরা আসলে জানি না। তো এটা ছিল আমাদের ত্বরণের কনসেপ্ট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমত্বরণ এবং অসমত্বরণ। তো সমত্বরণ এবং অসমত্বরণের ক্ষেত্রে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যদি আমাদের ত্বরণের মানটা সবসময় একই রকম থাকে বা ধ্রুব থাকে তখন সেটাকে বলা হয় সমত্বরণ। একদম সিম্পল, আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখতে পারি। তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা একটা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট বস্তুর বেগ বা ভেলোসিটি বাড়ছে। তো ভেলোসিটি মানে হচ্ছে বেগের ইংলিশ। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের গ্রাফ। আমরা আরেকটা গ্রাফ দেখি, এখানে খেয়াল করে দেখো, এখানেও কিন্তু সময়ের সাপেক্ষে বেগের একটা গ্রাফ দেখানো হয়েছে। এখন দুটোর মধ্যে পার্থক্য রাখি, আমি একটু তোমাদেরকে গ্রাফের মাধ্যমে পার্থক্যটা বুঝাই। প্রথমে আমি দ্বিতীয় গ্রাফের মধ্যে যাচ্ছি। দেখাও, এই দ্বিতীয় গ্রাফের মধ্যে খেয়াল করো, এখানে হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে ধরো 2 সেকেন্ড, এটা হচ্ছে ধরো 3 সেকেন্ড, আমরা 3টা সময় নিলাম। এই বেগটা হচ্ছে ধরো 1 মিটার পার সেকেন্ড, এই বেগটা ধরো 2 মিটার পার সেকেন্ড এবং এই বেগটা ধরো 3 মিটার পার সেকেন্ড। তো আমি যদি তোমাদেরকে দেখাই যে যখন আমাদের সময় 1 সেকেন্ড তখন আমাদের বেগটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, যখন আমাদের সময় বেড়ে 2 সেকেন্ড হলো তখন আমাদের বেগটা হলো 2 মিটার পার সেকেন্ড, যখন আমাদের সময় বেড়ে 3 সেকেন্ড হলো তখন আমাদের বেগটা কিন্তু 3 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে প্রতি একক সময় কিন্তু একই হারে আমাদের বেগটা বাড়ছে। তো যখন প্রতি একক সময় একই হারে বেগটা বাড়ে তখন তার ত্বরণটা কিন্তু সেম থাকে বা ধ্রুব থাকে। কেননা ত্বরণ মানে হচ্ছে কি, ত্বরণ মানে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তো এখানে তুমি যে কোনো একটা কেস দেখো না কেন, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ধরা যাক এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এখন তুমি যদি এই বিন্দুর ত্বরণ বের করতে চাও তাহলে কিভাবে বের করবে? এই বিন্দুর ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। তো বেগের পরিবর্তন মানে হচ্ছে কি, এই বিন্দুতে আমাদের বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড মাইনাস আমাদের আদি যে বেগটা ছিল, দ্যাট মিনস ও পয়েন্টে বা শূন্য বিন্দুতে সেই বেগটা ছিল 0 মিটার পার সেকেন্ড। আবার এই বিন্দুতে আমাদের সময় ছিল 1 সেকেন্ড মাইনাস আদি সময় ছিল আমাদের 0 সেকেন্ড। তো এক্ষেত্রে তুমি যদি বের করো দেখবে এখানে ত্বরণটা আসছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা এই বিন্দুতে একটা ত্বরণ পেলাম। এখন তুমি যদি বি বিন্দু অথবা সি বিন্দুর কথাই বলি, আমি যদি সি বিন্দুতে ত্বরণ বের করতে চাই তাহলে সেই ত্বরণটাকে কিন্তু আমাদের এখন বি বিন্দুর সাপেক্ষে বের করতে হবে। তাহলে আমি যদি সি বিন্দুতে ত্বরণ বের করি তাহলে আমাদের শেষ বেগটা কত হবে? দেখতে পাচ্ছি 3 মিটার পার সেকেন্ড মাইনাস আদি বেগ কত হবে? এক্ষেত্রে আদি বেগ হচ্ছে বি বিন্দুর বেগ এবং বি বিন্দুর বেগটা হচ্ছে 2 এবং সি বিন্দুতে আমাদের সময়টা হচ্ছে 3 মাইনাস আদি বেগ মানে আদি সময় যেটা হচ্ছে বি বিন্দুর সময় এবং বি বিন্দুতে 2 সেকেন্ড কাজ করেছে সময়। তাই যদি করি তাহলে আমরা পাবো এখানে আগের মতোই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি একটা পয়েন্টের সাপেক্ষে আরেকটা পয়েন্টে যদি ত্বরণ এখানে বের করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে কিন্তু ত্বরণটা সমান। মানে প্রতি ক্ষেত্রে বলতে আমি এখানে এ আর সি বিন্দু বের করেছি এবং তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি এখানে বি বিন্দুটার ত্বরণও বের করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে বি বিন্দুর ত্বরণ কি হবে? বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। তাহলে বি বিন্দুতে বেগ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড মাইনাস আগের বিন্দুতে বেগ কত ছিল, দ্যাট মিনস এই বিন্দুতে বেগ ছিল হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতে সময় হচ্ছে 2 সেকেন্ড, এই বিন্দুতে সময় হচ্ছে 1 সেকেন্ড। এটা করলে তোমরা দেখতে পাবে যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের এখানে ত্বরণের মান। তার মানে যেই সমস্ত ত্বরণগুলো সময়ের সাথে সাথে একই মানের হয় সেগুলো হচ্ছে আমাদের সমত্বরণ। তার মানে আমাদের এখানে সেকেন্ড যে ছবিটা দেখতে পাচ্ছি বেগ ভার্সেস সময় গ্রাফের, এই বেগ ভার্সেস সময় গ্রাফটা আসলে আমাদের সমত্বরণকে নির্দেশ করছে। এবার আমরা প্রথম গ্রাফটা একটু দেখি। প্রথম গ্রাফটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু আর এখানে সমত্বরণ নির্দেশ করছে না। কেন? কারণ আমি একটু সময় ধরে নিই, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড। তো 1 2 এটা হচ্ছে 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড টাইম। এবং তুমি বেগ ধরে নাও 1 2 3 4 5 6 মানে মিটার পার সেকেন্ড হিসেবে ধরে নাও। তো একদম প্রথমটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 3 4 এটা হচ্ছে ধরো 4 মিটার পার সেকেন্ড বেগ, তারপরে 5 6 7 এটাকে ধরে নাও 7 মিটার পার সেকেন্ড বেগ। তো এখন আমি যদি প্রত্যেকটা পয়েন্টকে একটু দেখি তাহলে কিন্তু আমরা সমত্বরণ পাবো না এখানে। কেন? কারণ 1 সেকেন্ড পজিশনটা হচ্ছে এখানে, যেই জায়গাটাতে আমাদের বেগটা হচ্ছে হয়তো 1-এর কম। 2 সেকেন্ড পজিশনে আমাদের বেগটা হয়তো 1 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পজিশনে আমাদের বেগটা কিন্তু 2-এর চেয়ে একটু বেশি। আবার 4 মিটার মানে 4 সেকেন্ড সময় কিন্তু আমাদের বেগটা মোটামুটি 4-এর একটু বেশি। তার মানে এখানে প্রতি একক সময় বেগের পরিবর্তনটা কিন্তু সেম হচ্ছে না। আমাদের এখন এরকম যে প্রথম মানে দ্বিতীয় গ্রাফে আমরা দেখেছিলাম প্রতি একক সময় 1 মিটার পার সেকেন্ড করে করে বেগ কাজ করছে, বাট এই জায়গাটাতে কিন্তু
প্রতি একক সময় বা 1 সেকেন্ড পর পর সেম পরিমাণ বেগ কাজ করছে না, একটু পার্থক্য আছে। যেমন আমি একটু তোমাদেরকে দেখাই, 1 সেকেন্ড সময় যদি আমি একটু লিখি এখানে, 1 সেকেন্ড সময় ধরে নাও বেগের মানটা হচ্ছে 0.7 মিটার পার সেকেন্ড, গ্রাফ থেকে আমি ধরে নিলাম। 2 সেকেন্ড সময়টার দিকে যদি তাকাও গ্রাফ থেকে, তাহলে দেখতে পাবে এটার বেগটা হচ্ছে মোটামুটি 1 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড সময় তুমি যদি গ্রাফের দিকে তাকাও, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি এখানে যে বেগটা পাবা সেটা হচ্ছে 2 এর একটু বেশি, দ্যাট মিনস 2 ধরা যাক হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস মোটামুটি এই জায়গাটাতে। আর 4 সেকেন্ড যদি তাকাও সেটা হচ্ছে কত, 1 2 3 4 এর একটু উপরে, দ্যাট মিনস 4 সেকেন্ডে তুমি ধরে নাও 4.5 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে প্রতি 1 সেকেন্ড পর পর বেগের মানটা র্যান্ডমলি পরিবর্তন হচ্ছে, সেম থাকতেছে না, তার মানে এই ধরনের পজিশনটা হচ্ছে কি আমাদের অসমতরণ। তাহলে আমাদের দ্বিতীয় গ্রাফটা হচ্ছে এখানে অসমতরণ হিসেবে কাজ করে, আর প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের প্রথম গ্রাফটা হচ্ছে অসমতরণ এবং দ্বিতীয় গ্রাফটা হচ্ছে সমতরণ হিসেবে কাজ করে। তো এটার গ্রাফটা আমরা একটু দেখে ফেলি। নিচে খেয়াল করে দেখতে পাচ্ছ যে যদি আমরা ত্বরণ ভার্সেস সময়, দ্যাট মিনস অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম, এই গ্রাফটা আঁকি, তাহলে প্রথম গ্রাফটা আমাদের নির্দেশ করছে সমতরণের, যেখানে প্রতিটা সময় পরিবর্তনের পরেও কিন্তু আমাদের ত্বরণের মানটা সেম আছে। দ্যাট মিনস তুমি যদি এখানে ত্বরণের মানটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরো, তাহলে তোমার 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড যে কোনো সময়ের জন্য ত্বরণের মানটা সমান। বাট তুমি যদি অসমতরণের কথা বলো, তাহলে দেখতে পাবে আমাদের প্রতি একক সময় যদি আমি পরিবর্তন করি, ধরো এটা 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, তাহলে ত্বরণের মানটা কিন্তু সমান পাবা না। 1 সেকেন্ডে হয়তো ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 সেকেন্ডে হয়তো ত্বরণের মান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 সেকেন্ডে হয়তো ধরো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে প্রতি একক সময় আমাদের সেম পরিমাণ এখানে বেগের পরিবর্তন হচ্ছে না, বা বলা যায় ত্বরণের পরিবর্তন হচ্ছে না। তাই আমাদের নিচের ছবিটাতে প্রথম যে ছবিটা আছে সেটা হচ্ছে, বা প্রথম যে গ্রাফটা আছে এটা হচ্ছে সমতরণের গ্রাফ, এবং দ্বিতীয় যে গ্রাফটা আছে এটা আসলে আমাদের অসমতরণ বা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের গ্রাফ। এখন তাৎক্ষণিক ত্বরণ নিয়ে জানার জন্য আমরা আগের মতো একটা সরল পথ দেখতে পাচ্ছি, এবং এই পথ বরাবর একটা নির্দিষ্ট বস্তু চলছে, এবং বস্তুটা আমরা ধরা যাক একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করিয়েছি, এবং এই বিন্দুটাকে আমি ধরে নিলাম পি বিন্দু, এবং পি বিন্দু থেকে বস্তুটা যখন চলছে তার অবশ্যই একটা বেগ থাকবে, এবং সে একটা নির্দিষ্ট বেগ নিয়ে এই বিন্দুতে চলে আসলো, এবং এই বিন্দুতে যখন সে এসেছে তার আসতে টোটাল সময় লেগেছে টি, এবং পি থেকে এই পর্যন্ত যে সে গিয়েছে তার একটা বেগের পরিবর্তন হয়েছে। দ্যাট মিন্স এই বিন্দুতে এসে এই বস্তুটার বেগ হয়ে গেছে ভি। তো এখন আমি যদি আরেকটু সামনে বস্তুটাকে নেই, দ্যাট মিন্স খুবই সামান্য পরিমাণ একটা নির্দিষ্ট বেগ দেই বস্তুটাকে, তাহলে বস্তুটা কিন্তু এখন বি বিন্দুতে আসবে, এবং এই যে এই বিন্দু থেকে বি বিন্দুতে আসলো এই সামান্য পরিমাণ পথে কিন্তু এই বস্তুটার একটা সামান্য পরিমাণ সময় লেগেছে, এবং এই সময়টাকে আমি ডেলটি দ্বারা প্রকাশ করছি। এবং আমরা এই বিন্দু থেকে বি বিন্দুতে যখন বস্তুটাকে আনলাম, বি বিন্দুটার মধ্যে আমাদের বস্তুর বেগেরও কিন্তু একটা পরিবর্তন হবে। কেন? কারণ আমি বি বিন্দু থেকে যখন বস্তুটাকে যাত্রা করেছি তখন তার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ত্বরণ কাজ করছিল। তো এই যে ত্বরণটা কাজ করছে, ত্বরণের জন্য কিন্তু আমাদের বেগের মানের বারবার পরিবর্তন হচ্ছে, তাই না? কেননা ত্বরণ থাকলে কি হয়, বেগের মানের পরিবর্তন হয়, বা স্পেসিফিকভাবে বলা যায় ত্বরণ যদি থাকে তাহলে বেগের মানটা বাড়ে। তো পি বিন্দু থেকে এই বিন্দুতে যেতে আমাদের বস্তুটা যদি স্থির অবস্থা থেকে যায় তাহলে তার বেগটা হয়ে গেছে ভি, এবং এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে সে গিয়েছে তখন তার বেগটা হয়ে গেছে ধরা যাক ভি নট। তো ভি নট হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বেগ, মানে বেগের পরিবর্তন যেটা ঘটেছে বস্তুটা যখন এই বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে। তো এখন আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য, আমি এখানে ডেলটি দিব না, আমি এটাকেও আচ্ছা টি নট কি রাখবো, টি নট রাখার দরকার নেই, কেননা তোমরা একটু ভেজালে পড়তে পারো, কেননা টি নট বা ভি নট বলতে আমরা আদিবেগকে বুঝি। তো আমি এটাকে ভি ফাইনাল ধরলাম আর এটাকে আমি টি ফাইনাল ধরলাম। আর যখন আমাদের বস্তুটা এই বিন্দুতে এসেছে টি সময় অতিক্রম করে পি বিন্দু থেকে, তখন আমি এই সময়টাকে টি ইনিশিয়াল ধরলাম, এবং পি বিন্দু থেকে এই বিন্দুতে আসার সময় তার বেগ যেটা হয়েছে সেটাকে আমি ভি ইনিশিয়াল ধরলাম। তার মানে পি বিন্দুতে বলা যায় তার বেগটাও ছিল 0 মিটার পার সেকেন্ড। তাহলে স্থির অবস্থা থেকে কোনো একটা বস্তু প্রথমে পি বিন্দু থেকে এই বিন্দুতে গেল, এবং এই বিন্দু থেকে খুবই কাছে বি বিন্দুতে সে গেল, এবং যখন সে এতটাই কাছে গেল তখন তার সময়ের পরিবর্তনটা কিন্তু খুব নগণ্য হবে। দ্যাট মিনস এখানে টিআই এবং টিএফ এর মধ্যে যে ব্যবধান সেটা খুবই নগণ্য হবে, এবং বেগের যে পরিবর্তনটা দ্যাট মিনস ভিএফ থেকে ভিআই এটার যে ডিফারেন্স এটাও কিন্তু নগণ্য হবে। তার মানে আমি যদি বলি
এই বিন্দু থেকে আমি বি বিন্দুতে যখন যাব তখন আমার বেগের যে পরিবর্তনটা হবে সেটা হবে ভিএফ মাইনাস ভিআই, এবং এই বেগের পরিবর্তনটাকে আমরা ডেল ভি দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু ডেল মানে হচ্ছে পার্থক্য। এবং এই থেকে যখন বিতে যাব তখন আমাদের সময়ের যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে টিএফ মাইনাস হচ্ছে টিআই, এফ লিখে ফেলেছি, তো এটা হবে আমাদের টিআই। এবং এই সময়ের পরিবর্তনটাও হবে কি অনেক নগণ্য, এবং এটাকে আমরা ডেল টি দ্বারা প্রকাশ করতে পারি। তো এখন তাৎক্ষণিক বেগ বিষয়টা কি, মানে তাৎক্ষণিক ত্বরণ বিষয়টা কি? আমি যদি এখানে নর্মালি ত্বরণটা বের করতে চাই তাহলে আমি সিম্পলি ত্বরণকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু ডেল ভি ডিভাইড বাই ডেল টি, কেননা সময়ের সাথে বেগের পরিবর্তনটাই হচ্ছে কি ত্বরণ। কিন্তু তাৎক্ষণিক ত্বরণ বলতে আমরা বুঝবো যখন সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি আসবে। দ্যাট মিন এই যে এখানে আমাদের ডেল টিটা দেখতে পাচ্ছি, এই ডেল টিটা যদি টেন্স টু জিরো, এর তীর চিহ্ন মানে হচ্ছে টেন্স টু, মানে যদি আমি খুবই নগণ্য সময় ব্যবধান ধরি তাহলে ওই মুহূর্তে সময়ের সাথে আমাদের বেগের যে পরিবর্তনটা থাকবে সেটার হারকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। বা আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, কোনো একটা বস্তুর মানে গতিশীল বস্তুর সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে ওই বস্তুর বেগের পরিবর্তনের হারটাকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ, বা সংক্ষেপে ত্বরণ বলতে পারি আমরা। তো এই তাৎক্ষণিক ত্বরণটার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ডেল টি এর মানটা প্রায় শূন্যের কাছাকাছি হতে হবে। এবং ডেল টি যখন শূন্যের কাছাকাছি হবে এর মানে কি? এর মানে এ থেকে যে বি এর দূরত্বটা এটা অনেক নগণ্য হতে হবে। ধরে নাও এ থেকে জাস্ট এতটুকু দূরত্বে তুমি এখন গিয়েছো, এবং এতটুকু দূরত্বে তোমার বেসিক্যালি ডেল টি এর মানটা জিরোর কাছাকাছি হচ্ছে। এবং তুমি যখন এই বিন্দু থেকে এতটাই কাছের দূরত্বে চলে গেলে তখন কিন্তু তোমার বেগের পরিবর্তনটাও অনেক নগণ্য হবে। দ্যাট মিনস তোমার ইনিশিয়াল বেগ এবং ফাইনাল বেগের মাঝখানে যে ডিফারেন্স সেটা কিন্তু অনেক কম হবে, প্রায় শূন্যের কাছাকাছি হবে। তার মানে এমন অবস্থায় আমাদের বস্তুর মধ্যে যে ত্বরণটা কাজ করবে সেটাই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণটাকে বেসিক্যালি এইভাবে লেখা হয়। আমি যদি তাৎক্ষণিক ত্বরণকে এ দিয়ে লিখতে চাই তাহলে অবশ্যই আমরা এখানে একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণের শর্ত হচ্ছে ডেল টি এর মানটা জিরো এর কাছাকাছি হতে হবে, যেটাকে ডেল টি টেন্স টু জিরো দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং এই জায়গাটাতে একটা জিনিস দেওয়া হয়, তোমরা সেটা জানো অলরেডি, এটা হচ্ছে লিমিট। লিমিট মানে হচ্ছে কি একটা সীমান্তিক মান। তো এই লিমিটটা হচ্ছে আসলে ডেল টি এর মান জিরোর কাছাকাছি যাচ্ছে, বা সময়ের ব্যবধানটা আসলে জিরোর কাছাকাছি যাচ্ছে। যতই কাছাকাছি যাচ্ছে ততই আমরা বেগের পরিবর্তনের সাপেক্ষে যখন সময়ের পরিবর্তনের সাপেক্ষে যখন বেগের পরিবর্তনটা বের করব সেটাই হবে আমাদের তাৎক্ষণিক ত্বরণ। তার মানে তাৎক্ষণিক ত্বরণের একদম মেইন ডিফিনেশন হচ্ছে সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি যাবে, বা সময়ের ব্যবধানের লিমিটটা যখন শূন্যের কাছাকাছি যাবে তখন সময়ের সাথে বেগের বৃদ্ধির হারকে আমরা তাৎক্ষণিক ত্বরণ বলবো, বা বেগের পরিবর্তনের হারকে আমরা তাৎক্ষণিক ত্বরণ বলবো। এখন আমরা এই তাৎক্ষণিক ত্বরণটাকে কিন্তু একটু অন্যভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? যখন তুমি দেখতে পাচ্ছ যে ডেল টি টেন্স টু জিরো, তখন এই টোটাল বিষয়টাকে তুমি ইচ্ছে করলে ডিভি ডিভাইড বাই ডিটি হিসেবে লিখতে পারো, যেখানে ডিটি আসলে হচ্ছে কি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, এবং ডিভি হচ্ছে আমাদের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তন। তার মানে আমরা চাইলে ডেল ভি ডিভাইড বাই ডেল টি এই দুটো জায়গাকে কাজে না লাগিয়ে লিমিট সহকারে ডিভি ডিভাইড বাই ডিটিটা লিখতে পারি। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা এখানে যখন এই সূত্রগুলো প্রতিপাদন করি একটা জিনিস দিতে ভুলে যাই, সেটা হচ্ছে এই ভেক্টর সাইনগুলো দিতে ভুলে যাই। তার মানে বেগের পরিবর্তন অবশ্যই একটা বেগ, এবং বেগ যেহেতু ভেক্টর রাশি তাই আমাদের এই জায়গাগুলোতে তীর চিহ্ন দিতে হবে। তো আমরা ফাইনালি লিখতে পারি কোনো একটা তাৎক্ষণিক ত্বরণের মান হচ্ছে ডিভি ডিভাইড বাই ডিটি, যেখানে ডিটি হচ্ছে এতটাই ক্ষুদ্র সময় যা প্রায় শূন্যের কাছাকাছি, বা ক্ষুদ্র সময়ের ব্যবধান, নট সময় আসলে, এটা হচ্ছে ক্ষুদ্র সময়ের ব্যবধান। এবং ডিবি হচ্ছে এখানে এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তন যে পরিবর্তনের মানটা প্রায় শূন্যের কাছাকাছি। এখন এখান থেকে কিন্তু আমরা আরও কিছু জিনিস নিয়ে আসতে পারি। কী কী জিনিস নিয়ে আসতে পারি খেয়াল করে দেখো। আমরা চাইলে এই যে এখানে বেগটা দেখতে পাচ্ছি এই বেগটাকে কিন্তু ভাঙাতে পারি। কিভাবে? ডিটি এটা কিন্তু ডিফারেন্সিয়েশন মিন করে। দ্যাট মিনস ক্যালকুলাসের একটা পার্ট মিন করে, যে কোনো একটা কিছুর সাপেক্ষে কোনো একটা কিছুর পরিবর্তনকে। তো আমি যদি এখানে ভি বা বেগটাকে ভাঙাই তাহলে আমরা কি পাবো? বেগ মানে হচ্ছে কি? বেগ মানে হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে স্মরণের পরিবর্তনের হার। তো আমরা বেগটাকে ইচ্ছে করলে এভাবে লিখতে পারি, যেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি। তো সেক্ষেত্রে আমরা স্মরণটাকে সময় সাপেক্ষে পরিবর্তন করে এভাবে লিখতে পারি বেগের ক্ষেত্রে। তাই যদি লিখি তাহলে আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি, যদি আমি দুটাকে হিসাব করি, প্রথমটা আসবে হচ্ছে আমাদের ডি স্কোয়ার এস ডিভাইড বাই ডি
টি স্কোয়ার, যেটাকে ডাবল ডিফারেন্সিয়েশন বলে। এবং তুমি যদি কখনো সরণকে ডাবল ডিফারেন্সিয়েশন করো তবে কিন্তু তুমি এখানে ত্বরণ পাবে। তার মানে আমি যখন দেখতে পাচ্ছি এই লাইন থেকে এই লাইন, তখন আমি বলতে পারবো যে যদি আমি কখনো বেগকে একবার ডিফারেন্সিয়েশন করি বা একবার আমি যদি অন্তরীকরণ করি তাহলে আমি ত্বরণ পাবো। আর আমি যদি সরণ জিনিসটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করি, দ্যাট মিনস দুইবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কিন্তু ত্বরণ পাবো। তার মানে আমরা বেগ থেকেও ত্বরণকে নিতে পারি, আবার সরণ থেকেও কিন্তু ত্বরণকে বের করতে পারি। এখন আমি সেম সূত্রটাকে একটু মডিফাই করি অন্যভাবে। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ত্বরণ যেটা তার মানটা কি হচ্ছে, তার মানটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাপেক্ষে বেগের পরিবর্তন, দ্যাট মিনস ডিভি ডিভাইড বাই ডিটি। এখন আমি এখানে একটা ভিন্ন কাহিনী করলাম। কি কাহিনী করলাম? আমি এই জায়গাটাতে ডিটি এর জায়গায় একটা নতুন জিনিস বসিয়ে দিলাম, যেটা হচ্ছে আমাদের ডিএস। অর্থাৎ আমি সরণের যে ডিফারেন্সিয়েশন বা সরণের যে পরিবর্তন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের পরিবর্তন বা ডিএসকে বসিয়ে দিলাম, এবং এই টোটালটাকে আমি গুণ করলাম ডিএস ডিভাইড বাই ডিটি দিয়ে। এটা করার কারণটা কি? তুমি দেখতে পাবে এখানে আসলে আমাদের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের যে পরিবর্তন সেটা কিন্তু আলটিমেটলি কাটাকাটি যায়, গেলে কিন্তু আমাদের আগের লাইনটা ফেরত আসে। তো এটা আমি এজন্যই করলাম যাতে আমরা এখান থেকে বুঝতে পারি যে দ্বিতীয় পার্টটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, দ্যাট মিনস এই পার্টটা ইম্পর্টেন্ট। এবং এই পার্টের দিকে খেয়াল করে দেখো, এটা কিন্তু আসলে আমাদের ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ নির্দেশ করছে। কেননা সরণের পরিবর্তনের সাপেক্ষে, মানে সময়ের পরিবর্তনের সাপেক্ষে সরণের যে পরিবর্তন ওটাই কিন্তু তাৎক্ষণিক বেগ ছিল, যদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় হয় সেখানে। তার মানে আমরা বলতে পারি এই টোটাল পার্টটা হচ্ছে আমাদের ভি বা বেগ, এবং ওর সাথে আমরা গুণ করব ডিভি, মানে প্রথম পার্টটা আর কি, ডিভি ডিভাইড বাই ডিএস, এই পার্টটুকুকে। এবার আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে মন্দন এবং রিটার্ডেশন বা মন্দন। এই জিনিসটা বলতে বোঝায় ত্বরণের ঠিক বিপরীত জিনিস। ত্বরণে আমরা কি দেখেছিলাম? সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর বেগের যে বৃদ্ধির হার সেটা ছিল ত্বরণ। আর মন্দনে যেটা ঘটে সেটা হচ্ছে বেগের যে হ্রাস ঘটে বা ডিক্রিজ ঘটে, সেই ডিক্রিজ হওয়ার যে হার সেটা হচ্ছে মন্দন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটাতে দেখো আমাদের একটা গাড়ি একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স আমরা একটা গাড়ির মধ্যে ত্বরণটাকে অ্যাপ্লাই করেছি সামনের দিকে, বাট গাড়িটা যাওয়ার চেষ্টা করছে পেছনের দিকে, দ্যাট মিন্স এই লোকটার দিকে। তো যখন একটা গাড়ি চলে এবং ওই গাড়িটার সামনে যখন এই পুলিশম্যান চলে আসে, গাড়িটার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ব্রেক করতে হয়, এবং এই ব্রেকটা আসলে একটা মন্দন তৈরি করে গাড়ির মধ্যে। কেন? কারণ গাড়িটা যাচ্ছে হচ্ছে একদম সামনের দিকে, দ্যাট মিন্স এই যে লোকটা যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকে। বাট যখন গাড়ির মধ্যে আমি এরকম ব্রেক কষবো, তখন ওই ব্রেকের ফলে গাড়ির মধ্যে একটা বল কাজ করে, যেই বলটা গাড়িকে নিজ পেছনের দিকে যাওয়ার জন্য বাধ্য করে। এই যে আমাদের বেগের বিপরীত দিকে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে একটা নির্দিষ্ট বল দিয়ে, এই বলটা যে ত্বরণ তৈরি করে তখন গাড়ির মধ্যে, সেই ত্বরণটাকে বলা হয় মন্দন। তার মানে মন্দন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ত্বরণ। বাট এই ক্ষেত্রে মন্দনের যদি আমি ডেফিনিশন বলি তাহলে সময়ের সাথে কোনো একটা বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া বা ডিক্রিজিং রেট যেটা বলে, সেটা হচ্ছে আমাদের মন্দন। আবার এখানে সেম খেয়াল করে দেখো, যখন কোনো একটা মন্দন ঘটে কোনো একটা বস্তুর, তখন কিন্তু সেটা স্লো হয়ে যায়, যেখানে লেখা আছে কার স্লোয়িং ডাউন, তার মানে গাড়ির গতিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমরা পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি গাড়ির গতিটা আস্তে আস্তে আমি যখন বাড়াবো, তখন গাড়ির বেগ যেদিকে কাজ করছে ত্বরণও কিন্তু সেদিকে কাজ করবে। তার মানে যখন আমাদের ত্বরণের দিক এবং বেগের দিক একই দিকে থাকবে, তখন আমরা ওই জিনিসটাকে বলবো অ্যাক্সিলারেশন বা ত্বরণ। বাট যখন আমাদের ত্বরণের দিক এবং বেগের দিকটা ভিন্ন দিকে থাকবে, তখন আমরা সেই জিনিসটাকে বলবো মন্দন। তার মানে এই জায়গাটাতে যে অ্যাক্সিলারেশন কাজ করেছিল এটা আসলে মন্দন হিসেবে কাজ করছে, আর এই জায়গায় যে অ্যাক্সিলারেশনটা কাজ করেছিল সেটা আসলে ত্বরণ হিসেবে কাজ করছে। তার মানে ত্বরণ এবং বেগের দিক একই দিকে থাকে, বাট মন্দন এবং বেগের দিকটা টোটালি ভিন্ন দিকে থাকে। ভিন্ন দিক বলতে হচ্ছে একদম 180 ডিগ্রি ডিফারেন্স থাকে। এবার মন্দনের যে সূত্রটা আছে ওটা দেখতে পাচ্ছি একদম আগের মতোই, বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তো আমরা এখানে অবশ্যই ডেল সময় লিখবো, মানে সময়ের পরিবর্তন। আর এই যে বেগের পরিবর্তনটা হচ্ছে, তো এই পরিবর্তনটার মধ্যে কিন্তু আমাদের আদি বেগ এবং শেষ বেগ থাকবে। এবং আমরা ত্বরণে দেখেছিলাম যে আদি বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, কথার কথা আমি দ্বিতীয় ছবিটা দেখাচ্ছি, ধরো দ্বিতীয় গাড়িতে আদি বেগ হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগটা যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমি বলতে পারবো আমাদের এই গাড়ির স্পিডটা বেড়েছে বা গাড়ির বেগটা হচ্ছে বেড়েছে। আর গাড়ির বেগ যখন বাড়ে তখন সময়ের সাথে বেগের পরিবর্তনের হারটা হচ্ছে কি ত্বরণ।
কিন্তু আমি প্রথম গাড়ির দিকে যদি তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি গাড়ির বেগটা প্রথমে হয়তো অনেক বেশি ছিল, 10 মিটার পার সেকেন্ড, বাট পুলিশ যখন গাড়িটাকে থামতে বলেছে তখন তার বেগটা কমে কথার কথা 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, মানে গাড়ির বেগটা একদম শূন্য হয়ে গেছে, থেমে গেছে গাড়ি। তার মানে এখানে কিন্তু আমাদের মন্দন কাজ করছে, বা বলা যায় এই ক্ষেত্রে আমরা মন্দনকেও কিন্তু এ দ্বারা প্রকাশ করি, এবং এখানে আমাদের শেষ বেগের মানটা হচ্ছে 0 বা কম, এবং আদি বেগের মানটা হচ্ছে বেশি। তো আমরা যখন বেগের পরিবর্তন করি তখন সেই পরিবর্তনটা কিন্তু এভাবে লিখি যে ফাইনাল ভেলোসিটি বা ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল বেগ, এবং সময়ের পরিবর্তনটাও সেম, ফাইনাল যে সময় থাকে সেটা মাইনাস ইনিশিয়াল যে সময় থাকে মানে শুরুতে যে সময় থাকে সেটা। তার মানে আমরা এখানে যে মন্দনটা পাবো সেই মন্দনটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ সাইন পাবো, কেননা মন্দনের ক্ষেত্রে কি হয়, শেষ বেগের মানটা 0 হয় বা শেষ বেগের মানটা কমে যায়। তো ভিএফ এর মানটা যদি কমে যায় তার মানে আমাদের এখানে শেষ বেগের মানটা অবশ্যই কম থাকবে আদি বেগের চেয়ে বা ইনিশিয়াল বেগের চেয়ে। আর তুমি একটা ছোট মানের জিনিস থেকে যদি বড় মানের জিনিসকে বাদ দাও অবশ্যই তার পেছনে কিন্তু একটা নেগেটিভ সাইন চলে আসবে। তার মানে মন্দনটা যখন প্রকাশ করব এটা একটা নেগেটিভ সাইন বা নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশিত হবে, আর ত্বরণটাকে যখন আমরা প্রকাশ করব সেটা কিন্তু একটা পজিটিভ সাইন হিসেবে প্রকাশ করা যাবে। এখন এই নেগেটিভ আর পজিটিভ সাইনের মধ্যে কিন্তু কিছু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ধরো আমি কোনো একটা গাড়ি, ধরো প্রথম গাড়িটাই আর কি, প্রথম গাড়ির মন্দনটা আমি এভাবে লিখলাম, মন্দন হচ্ছে এ এবং এর মান হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং তুমি যদি দ্বিতীয় গাড়িটার কথা ধরো যেটার মধ্যে ত্বরণ হয়েছিল, আমি ধরে নিলাম ওর মধ্যে ত্বরণের মানটা হচ্ছে অন্য কিছু, দ্যাট মিনস 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো তো প্রথম গাড়িটার যে মন্দন হয়েছে মন্দনের জন্য আমি কিন্তু একটা মাইনাস দিয়েছি, এই মাইনাসটা আসলে মান হিসেবে কাজ করে না। দ্যাট মিনস মন্দনের একটা মান আছে যেটাকে বলা হয় 5, এবং এই মাইনাসটা আসলে কাজ করে বস্তুর বেগ যেদিকে কাজ করছে তার অপোজিট দিকে। দ্যাট মিনস আমি এখানে যে মাইনাস চিহ্নটা দিয়েছি এটা বলতে এই বোঝায় যে মন্দন যেদিকে কাজ করে বেগ তার বিপরীত দিকে কাজ করে, এবং বেগটা যে তার বিপরীত দিকে কাজ করে বা বেগের বিপরীত দিকে মন্দন কাজ করে বলেই আমি মন্দনের আগে এই সাইন মানে মাইনাস সাইনটাকে বসিয়ে থাকি। আবার ত্বরণের ক্ষেত্রে কিন্তু এখানে +10 বা পজিটিভ সাইন বসানো হয়, এবং এই পজিটিভ সাইন এটা মিন করে যে বেগ যেদিকে কাজ করে আমাদের ত্বরণও ঠিক একই দিকে কাজ করে। তাহলে বেগ এবং ত্বরণ যদি একই দিকে কাজ করে তখন ত্বরণের আগে পজিটিভ সাইন দেওয়া হয়, এবং বেগ আর মন্দন একে অপরের বিপরীত দিকে কাজ করে বলে মন্দনের আগে এই নেগেটিভ সাইনটা দেওয়া হয়। এই নেগেটিভ সাইন মানে এই না যে এটা আসলে -5 মানটা তো সেম। আরেকটা মজার বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তুমি যদি ত্বরণকে কি লিখবা, এ আর দিয়ে প্রকাশ করো, আর না ত্বরণ না, এটা হচ্ছে মন্দন, এবং ত্বরণকে তুমি যদি কি দিয়ে প্রকাশ করবা, ধরা যাক এ ত্বরণ, আচ্ছা দিলাম কথার কথা। তো তুমি যদি মন্দনকে এ আর দিয়ে প্রকাশ করো এবং ত্বরণকে যদি এটি দিয়ে প্রকাশ করো, তারা দুজনই ভেক্টর, বাট তারা একে অপরের সমান ভেক্টর হবে না, কেননা ত্বরণ যেদিকে কাজ করে মন্দন কিন্তু তার বিপরীত দিকে কাজ করে। তার মানে ত্বরণ এবং মন্দন একটা বস্তুর মধ্যে যখন কাজ করবে তখন তাদের মান সমান হবে, বাট তাদের দিক সমান হবে না, এবং দিক সমান হবে না বলেই আমরা এই দুটো ভেক্টরকে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর বলতে পারি না। বাট তুমি যদি ত্বরণের মান নাও কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, এবং তুমি যদি মন্দনের মান নাও কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, দেখবে তাদের মানগুলো কিন্তু সমান। তার মানে এই জিনিসটা কখন কাজ করে, এই জিনিসটা কাজ করে হচ্ছে কি বলবো, যখন তুমি একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারবে তখন সেটা কাজ করবে। অর্থাৎ তুমি যখন একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারো একটা নির্দিষ্ট মানে ভূপৃষ্ঠের থেকে, তখন যখন তুমি ছুঁড়ে মারবে তখন কিন্তু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বস্তুটাকে নিজের দিকে টানতে থাকবে, আর এক্ষেত্রে তোমার যে বেগটা আছে হাতের বেগ সেটা কিন্তু আকাশের দিকে কাজ করবে। তো এই ঘটনাটা হচ্ছে আমাদের মন্দনের উদাহরণ। আর যখন বস্তুটা পড়তে থাকবে তখন কিন্তু বস্তু যেদিকে পড়ছে ত্বরণও কিন্তু মানে অভিকর্ষ ত্বরণও কিন্তু একই দিকে কাজ করছে, সেটা হবে আমাদের নর্মালি ত্বরণ বা সিম্পলি ত্বরণ। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই ত্বরণ এবং মন্দন মান সমান, বাট ত্বরণ এবং মন্দনের যে ভেক্টরটা আছে তারা একে অপরের বিপরীতে বলে তারা সমান ভেক্টর না। এবং এই কেসটা আসলে সব ক্ষেত্রে ঘটে না। আমরা যে সমস্ত কেসগুলো মানে ছুঁড়ে মারা বস্তুর জন্য বলতে পারি সেই সমস্ত কেসের ক্ষেত্রে আমাদের ত্বরণ এবং মন্দনের মানটা সমান হয়। এরপর আমরা দেখব মন্দনের মাত্রা এবং একক। তো সেগুলো দেখার জন্য আমরা এই জিনিসগুলো মুছে ফেলি। আই থিঙ্ক এগুলো তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন মাত্রাটা দেখে ফেলি। মন্দনের বেসিক্যালি কোনো বিশেষ মাত্রা নেই, এটা ত্বরণের মাত্রার মতোই, দ্যাট মিনস LT ইনভার্স 2। আর তোমার MCQতে মাঝে মাঝে আসতে পারে m2 ^ 0
L⁻1 T ইনভার্স 2, এবং যখন মাত্রা লিখবো অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, এবং প্রশ্ন কিন্তু থার্ড ব্র্যাকেট নাও দিতে পারে, সে নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। এবং মন্দনের যে একক আছে এটা একই রকম ত্বরণের এককের মতো, দ্যাট মিনস মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা তুমি এটাকে লিখতে পারো মিটার পার সেকেন্ড ইনভার্স 2, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটাকে আমি লিখেছিলাম হচ্ছে এসআই ইউনিটে, তো সিজিএস ইউনিটে তুমি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দিতে পারো, আর এফপিএস ইউনিটে তুমি হচ্ছে ফুট পার সেকেন্ড স্কোয়ার দিতে পারো। তো একই রকম আসলে মন্দন এবং ত্বরণ আসলে একটা মুদ্রারই এপিঠ এবং ওপিঠ। তারপর তোমাদের সাথে একটা দারুণ কনসেপ্ট শেয়ার করব, সেটা হচ্ছে বেগ এবং ত্বরণের মাঝে কী ধরনের সম্পর্ক আছে সেটা নিয়ে। একদম প্রথম সম্পর্কটা একটু দেখো, এখানে কিন্তু একটা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটা বস্তুকে দেখানো হয়েছে, এবং তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তাহলে আমাদের এই বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুটার বেগ কিন্তু একই রকম, তাই না? এবং বৃত্তাকার পথে যে বেগটা কাজ করে সেটাকে বলা হয় কৌণিক বেগ। এবং আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কৌণিক বেগ যখন কাজ করবে এই জায়গাটাতে, তখন কিন্তু আমাদের ওই কৌণিক বেগের যে দিকটা আছে, দ্যাট মিনস বৃত্তাকার পথ, এই পথ বরাবর কিন্তু আমাদের রৈখিক বেগটা কাজ করে একদম স্পর্শক বরাবর। দ্যাট মিনস তুমি এখানে কিন্তু একটা গ্রিন কালারের তীর দেখতে পাচ্ছ, এই তীরটা আমাদের নির্দেশ করছে আসলে রৈখিক বেগকে। তো যখন কোনো একটা ঘূর্ণনশীল বস্তুর কথা বলি বা যে কোনো একটা বস্তুর কথা বলি না কেন, সেই জায়গাটাতে যদি বেগের মানটা সমান থাকে কিন্তু দিকটা যদি ভিন্ন থাকে, তবে ওই ক্ষেত্রে ত্বরণটা কিন্তু ওই বেগের সাথে লম্ব বরাবর কাজ করবে। তো আমি এই কেসগুলো একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেটা হচ্ছে এটা একটা বৃত্তাকার পথ, ভালো কথা। এখানে আমাদের কিন্তু দুই ধরনের গতিবেগ কাজ করে, একটা হচ্ছে রৈখিক বেগ আর একটা হচ্ছে কৌণিক বেগ। যদি আমরা এখন পর্যন্ত কৌণিক বেগ সম্পর্কে জানি না, তাই আমাদের ওটা জানার দরকারও নেই, পরে আমরা জানবো। রৈখিক বেগ হচ্ছে কি, তুমি যখন এই সবুজ কালারের তীরটা দেখতে পাচ্ছ বা টিয়া কালারের তীর, এই তীরটা সবসময় বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর কিন্তু কাজ করছে। তো এই ট্যানজেন্ট বরাবর যেই সবুজ কালারের বা টিয়া কালারের একটা নির্দিষ্ট তীর কাজ করছে, এটা আমরা বেগ হিসেবে ধরে নিই। দ্যাট মিনস রৈখিক বেগ সবসময় ঘূর্ণনশীল পথে তার স্পর্শকের সাথে কাজ করে। এবং এই রৈখিক বেগের কিন্তু দুটো জিনিস আছে, একটা হচ্ছে ওর মান আছে আর একটা হচ্ছে দিক আছে। তো আমি একটু লিখতে পারি, কোনো একটা বেগের কিন্তু দুটো জিনিস থাকে, যেহেতু বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাই একটা হচ্ছে মান আর একটা হচ্ছে আমাদের দিক। তো এখন মান এবং দিক যদি থাকে, আমরা এই দুটো চেঞ্জ করে দেখব। একবার আমরা মান চেঞ্জ করব, একবার আমরা দিক চেঞ্জ করব, একবার আমরা দুটোই চেঞ্জ করব। করার মাধ্যমে দেখব যে তাদের সাথে ত্বরণের কী সম্পর্ক। তো আমরা প্রথম কেসে দেখতে পাচ্ছি যে ঘূর্ণনশীল বস্তুর বেগের যে মান সেটা কিন্তু সবসময় সেম থাকছে, দ্যাট মিনস মানের এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি যদি দিকের কথা বলি, দিক কিন্তু সেম থাকছে না। তুমি দেখতে পাচ্ছ এই যে গ্রিন কালারের এই তীরটা বা অ্যারোটা, সেটা এক এক সময় এক এক দিকে যাচ্ছে। দ্যাট মিনস তুমি যখন একটা বৃত্তাকার পথ বরাবর ঘুরবে, তোমার রৈখিক বেগের দিকটা প্রতিটা মুহূর্তে কিন্তু চেঞ্জ হবে। তোমরা এই তীরের মাধ্যমে দেখতে পাচ্ছ, যেটা গ্রিন কালারের তীর ছিল। তার মানে এই বেগের মধ্যে কিন্তু দিকটা বারবার পরিবর্তন হচ্ছে, যদিও তার মানটা কিন্তু সেম আছে। তুমি ধরে নাও এই বেগের মানটা হচ্ছে কথার কথা 5 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে রৈখিক বেগের মান। তো এই কন্ডিশনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বেগ যেটা থাকে সেটা বেসিক্যালি লম্বা বরাবর থাকে ত্বরণের। কেননা বেগের পরিবর্তন যখন হবে তখন অবশ্যই ত্বরণ কাজ করবে। আর বেগের পরিবর্তন বলতে কিন্তু আমরা ভুল করি যে বেগের মানের পরিবর্তন, এটা না। বেগের পরিবর্তন বলতে আমরা বুঝবো বেগের মানও পরিবর্তন হতে পারে, দিকও পরিবর্তন হতে পারে, এবং দুটোই কিন্তু পরিবর্তন হতে পারে। তাই যখন তুমি ত্বরণের কথা বলবে, ত্বরণ বলতে তোমরা অবশ্যই বুঝবে কি বেগের হয় মান পরিবর্তন হচ্ছে, অথবা দিক পরিবর্তন হচ্ছে, অথবা দুটোই পরিবর্তন হচ্ছে। তো যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেগের মান ঠিক আছে বা দিক পরিবর্তন হচ্ছে, তখন সেক্ষেত্রে বেগ এবং ত্বরণ একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি বরাবর কাজ করে। এবং এখানে আসলে ত্বরণটা কিভাবে কাজ করছে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের একদম অরেঞ্জ কালারের যে একটা কি বলবো অ্যারো দেওয়া বা তীর দেওয়া, এই বরাবর আসলে আমাদের এখানে ত্বরণটা কাজ করছে। তাহলে প্রতিটা মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমাদের এই ত্বরণের সাপেক্ষে বেগের যে স্পেসিফিক অ্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার। তার মানে এটা কনফার্ম আমাদের, যদি কখনো বেগের মান প্রতি মুহূর্তে সেম থাকে বাট দিকটা যদি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই বেগের বা ওই বস্তুর মধ্যে যে ত্বরণটা কাজ করবে, ওই ত্বরণের সাপেক্ষে বেগটা অল টাইম পারপেন্ডিকুলার থাকবে বা লম্ব আকারে থাকবে। এরপরে আরেকটা জিনিস এখানে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা অসমবেগ এবং সমবেগ এই দুটো জিনিস নিয়ে কিন্তু পড়েছিলাম, তাই না? সমবেগ মানে কি, মানে
নট সমবেগ, আসলে সমত্বরণ নিয়ে পড়েছিলাম আসলে। তো সমত্বরণ অসমত্বরণ নিয়ে পড়েছিলাম যে সময়ের সাথে সাথে আমাদের ত্বরণের মান পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। এবং আমরা যদি সমবেগের কথাটা এখানে একটু শেয়ার করি তাহলে বিষয়টা আসলে এমন দাঁড়ায়। সমবেগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে একটা বস্তু যদি সমত্বরণে চলে তার মানে এই না যে বস্তুটাকে আসলে সহজ বা সরল পথে চলতে হবে। দ্যাট মিন্স একটা সোজা রাস্তা বরাবর তুমি যদি চলা শুরু করো তখন তোমার কিন্তু সমত্বরণও থাকতে পারে, অসমত্বরণও থাকতে পারে। আবার একটা বস্তু যদি বৃত্তাকার পথ বরাবর চলে তখনও কিন্তু তার মাঝে একটা সমত্বরণ থাকতে পারে। তার মানে এটা মনে রাখবে, তোমার যদি কোনো একটা বস্তু সরল রেখা বরাবর চলে অথবা বৃত্তাকার পথ বরাবর চলে, যেভাবে চলুক না কেন তার মধ্যে কিন্তু সমত্বরণ জিনিসটা কাজ করতে পারে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই ত্বরণের যে মানটা, দ্যাট মিন্স অরেঞ্জ কালারের যে অ্যারোটা, এটা কিন্তু প্রতি মুহূর্তে সেম থাকছে। তার মানে তার মানও সেম থাকছে এবং তার দিকও কিন্তু সেম থাকছে। তাহলে আমরা এটা কনফার্ম যে কোনো একটা বস্তুর মধ্যে সমত্বরণ একই সাথে বস্তুটা সরলরেখা বরাবর চললে তখনও কাজ করতে পারে, অথবা বস্তুটা যদি এরকম বৃত্তাকার পথ বরাবর চলে তখনও কিন্তু কাজ করতে পারে। এরপরেরটা দেখো, আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট। এখানে কি হচ্ছে আসলে, এখানে কিন্তু আমরা একটা বস্তুকে ইউ আদিবেগ নিয়ে ছুঁড়ে ফেলেছি এবং মানে মহাকাশের দিকে আর কি ছুঁড়ে মেরেছি পৃথিবীর থেকে দূরে। কিন্তু এটা মহাকাশে তো যাবে না, যেহেতু পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে বা মহাকর্ষ ক্ষেত্র আছে। বস্তুটা এই বিন্দুতে, মানে এই বিন্দু থেকে কথার কথা মানে বস্তুটার নামে হচ্ছে এ, সে এইচ উচ্চতায় গিয়ে ভি বেগ প্রাপ্ত হলো এবং ভি হচ্ছে আমাদের শেষ বেগ বা যেটা হচ্ছে 0। কারণ একটা হাইস্ট উচ্চতায় যখন বস্তুটা ওঠে তখন কিন্তু তার একদম শেষ বেগটা 0 হয়ে যায়। আবার বস্তুটা কিন্তু এই অভিকর্ষ ত্বরণ জি এর জন্য নিচে নামা শুরু করলো। তাহলে এখানে কিন্তু আমি একটা জিনিস চেঞ্জ করে দিয়েছি, সেটা হচ্ছে আমি যদি বস্তুটার বেগের কথা ধরি তাহলে আমাদের এখানে একই রকমভাবে বেগের মানও থাকবে এবং বেগের কিন্তু দিকও থাকবে। বাট আমরা এখানে বেগের মানটাকে পরিবর্তন করে দিয়েছি, বাট দিকটাকে কিন্তু সেম রেখেছি। কিভাবে খেয়াল করে দেখো, আমরা কিন্তু একদম প্রথম দিকে যদি আমি খেয়াল করি তাহলে আমাদের বেগের মানটা কথার কথা ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। যখন আস্তে আস্তে আমরা এইচ উচ্চতায় উঠছি তখন কিন্তু বেগের মানটা 0 হয়ে গেছে। আবার এইচ উচ্চতা থেকে আমি যখন আবার নিচে নামাচ্ছি বস্তুটাকে, দ্যাট মিন্স পৃথিবী যখন তাকে টেনে নিচে নামাচ্ছে তখন কিন্তু তার বেগটা আবার 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে আমাদের এখানে বেগের যে মান সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আর বেগের যে দিকটা সেটা কিন্তু সবসময় একই থাকছে। বেগের দিক একই থাকছে এটা বলতে আমি বোঝাচ্ছি, আমি যখন হাত দিয়ে এই বস্তুটাকে ছুঁড়ে ফেলেছি তখন বেগটা কিন্তু একদম আকাশের দিকে বা উপরের দিকে কাজ করছিল, এবং এই উপরের দিকে কাজ করা বেগটা কিন্তু সবসময় উপরের দিকেই কাজ করবে, এটা কিন্তু নিচের দিকে আর কাজ করবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি আকাশের দিকে কোনো একটা পাথরকে ছুঁড়ে মারো তাহলে তুমি তোমার হাত দিয়ে একটা নির্দিষ্ট বেগে পাথরটাকে ছুঁড়েছ এবং তোমার হাতটা আকাশের দিকে মুখ করে বস্তুটাকে ছুঁড়েছে। তার মানে তোমার যে বেগ সে বেগের দিকটা অল টাইম স্কাই বা আকাশের দিকে কাজ করবে। তার মানে আমরা যে কোনো একটা বস্তু যখন ছুঁড়ে মারি না কেন সেই বস্তুর যে বেগটা থাকে তার ডিরেকশন বা দিকটা কিন্তু অল টাইম আকাশের দিকে থাকে। এবং আমি যদি দেখি বস্তুটা যখন আমাদের নিচে পড়া শুরু করেছে তখন কিন্তু সে 0 মিটার পার সেকেন্ড এই গতি থেকে নিচে পড়া শুরু করেছে, এবং যখনই নিচে পড়া শুরু করেছে তার দিকটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। মানে দিকটা চেঞ্জ বলতে হচ্ছে তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা ছিল তার জন্য কিন্তু তার দিকটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের যে এই বেগের যে দিকটা এটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। দ্যাট মিন্স তুমি যখন প্রথমবারের জন্য হাত দিয়ে আকাশের দিকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারো তখন সব সময়ের জন্যই কিন্তু আমাদের বেগের যে দিকটা সেটা আকাশের দিকে থাকবে। তার মানে আমরা এখানে যে বেগের দিকটা পাচ্ছি সেটাকে আমি এখন আর পরিবর্তন করছি না। তো যখন তোমার বেগের মানের পরিবর্তন হয় বাট দিকের কোনো পরিবর্তন হয় না তখন কিন্তু তোমার বেগের সাথে ত্বরণের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে যায়। কী সম্পর্ক হয়? এক্ষেত্রে কিন্তু আমাদের বেগ যেদিকে কাজ করে ত্বরণটা কিন্তু তার প্যারালাল বা এন্টি প্যারালালভাবে কাজ করে। দ্যাট মিন্স আমি যদি বেগটাকে এখানে লিখি তাহলে এটা হয় ত্বরণের সমান্তরালে কাজ করবে অথবা অ্যান্টি প্যারালালে কাজ করবে। অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে কি, যে কি বলবো, তুমি যদি একটু দেখো বেগটা উপরে কাজ করছে আর ত্বরণটা কিন্তু এখানে আবার নিচের দিকে কাজ করছে, এটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল। তো বেগের সমান্তরালে ত্বরণটা থাকে, অথবা আমি অ্যান্টি প্যারালালটাকে এভাবে না প্রকাশ করে জাস্ট এখানে এন্টি লিখে দিলাম, অ্যান্টি প্যারালাল অফ এ। তার মানে বেগ যেদিকে কাজ করবে
ঠিক তার 180 ডিগ্রি বিপরীতে ত্বরণ কাজ করবে। ওই কন্ডিশনটা হচ্ছে আমাদের অ্যান্টি প্যারালাল। তাহলে ফাইনাল মোমেন্টটা হচ্ছে কি, যে যদি আমরা বেগের মানটাকে ফিক্সড না রাখি, যেমন এখানে বেগের মান 5 মিটার পার সেকেন্ড থেকে শুরু করে 0 হয়েছে, 0 থেকে আবার শুরু করে 5 মিটার পার সেকেন্ড হয়েছে, কিন্তু আমি যদি দিকটাকে সেম রাখি, দ্যাট মিনস আকাশের দিকে আমি বস্তুটা ছুঁড়েছি, অল টাইম আমাদের আকাশের দিকে আমাদের এই দিকটা কাজ করবে, তখন কিন্তু আমাদের ত্বরণের সাপেক্ষে বেগটা প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল হবে। অর্থাৎ বেগ যেদিকে কাজ করবে ত্বরণও সেদিকে কাজ করবে, অথবা বেগ যেদিকে কাজ করবে ত্বরণ তার বিপরীত দিকে কাজ করবে। তো এই অ্যান্টি প্যারালালটা হচ্ছে কি, বেগ যেদিকে কাজ করছে ত্বরণ তার বিপরীত দিকে কাজ করছে, এবং আমাদের এখানেও কিন্তু তাই করছে। বেগ কাজ করছে আকাশের দিকে আর ত্বরণ কাজ করছে মাটির দিকে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যদি আমি বেগের মান এবং দিক দুটি পরিবর্তন করি তখন কি হবে। পরের কেসটা দেখো, এখানে কিন্তু আমি একটা বস্তুকে প্রজেক্ট করেছি, মানে প্রজেক্টাইল বলা হয় হচ্ছে বস্তুটাকে, মানে আমি ছুঁড়ে মেরেছি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। ধরে নাও এটা হচ্ছে কি অ্যাঙ্গেল ধরবা, এটা ফাই অ্যাঙ্গেল ধরে নাও। তো ভূমির সাপেক্ষে ফাই অ্যাঙ্গেলে আমি একটা বস্তুকে ও বিন্দু থেকে ছুঁড়ে মেরেছি, এবং বস্তুটা গিয়ে পড়লো কোথায়, ধরা যাক এই বিন্দুতে গিয়ে পড়লো। এবং আমি কিছু মুহূর্ত দেখলাম, ধরো এটা হচ্ছে বস্তুর বি বিন্দু, এবং এটা হচ্ছে ধরো সি বিন্দু, এটা হচ্ছে ধরো ডি বিন্দু। তাহলে বস্তুটা যখন একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে যাত্রা করবে ছুঁড়ে মারা বস্তুটা, তখন কিন্তু এই বস্তুর উপর প্রতি মুহূর্তে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে নিচের দিকে। তো এখন এই যে অভিকর্ষ ত্বরণটা বস্তুটার মধ্যে কাজ করছে এভাবে, এই ক্ষেত্রে কিন্তু বস্তুর যে বেগ ছিল, বেগের দুটো জিনিসই পরিবর্তন হচ্ছে। দ্যাট মিনস বস্তুর বেগের মানও পরিবর্তন হচ্ছে, দিকও কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন বস্তুর বেগের কথা যদি ধরো, তুমি যদি বি বিন্দুর দিকে তাকাও, তাহলে দেখবে বি বিন্দু বরাবর কিন্তু বস্তুটা একটা নির্দিষ্ট বেগ v1 রেখেছে, এবং যখন তুমি এই নির্দিষ্ট বিন্দু বরাবর একটা বেগ পাবে, দ্যাট মিনস এটা তো হচ্ছে স্পর্শক, তো স্পর্শক বরাবর তুমি এখানে v1টাকে এভাবে পেয়েছো কথার কথা। তাহলে এই বেগের অবশ্যই দুইটা উপাংশ থাকবে, একটা থাকবে এক্স অক্ষ বরাবর, আরেকটা থাকবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। একই সাথে তুমি যদি v2 বেগের দিকে তাকাও, এই v2 বেগটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কিন্তু কাজ করছে, তার মানে ওর ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নেই। এবং তুমি যদি v3 এই বেগের দিকে তাকাও, আমি যদি v3 বেগটাকে আঁকি উপরের দিকে, তাহলে ও কিন্তু অনেকটা এইভাবে কাজ করছে। এবং বি3 যে বেগ, তারও কিন্তু এখন দুটো উপাংশ আছে, একটা এক্স অক্ষ বরাবর থাকবে, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে। তার মানে যেহেতু প্রতিটা পয়েন্টের মধ্যে আমি বেগের ডিরেকশন ডিফারেন্স পাচ্ছি, তার মানে আমাদের এখানে বেগের দিকটা পরিবর্তন হচ্ছে। আবার এই ডিরেকশন পরিবর্তনের জন্য কিন্তু বেগের মানটাও সেম থাকছে না, তার মানে এখানে কিন্তু মানেরও পরিবর্তন হচ্ছে। এই অবস্থাটা আসলে কি ঘটে? এই অবস্থাতে যেটা ঘটে সেটা হচ্ছে, তুমি যদি একদম গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা দেখো, বা হচ্ছে জি এর মানটার দিকে যদি তাকাও, জি কিন্তু অল টাইম একদম নিচ বরাবর কাজ করছে। খেয়াল করে দেখছো, একদম নিচ বরাবর কাজ করছে। তো তুমি যখন বস্তুটাকে সি বিন্দুতে রাখছো, তখন কি করছে? তখন কিন্তু v2 পরিমাণ বেগ টোটালি এক্স অক্ষ বরাবর কাজ করছে, এবং এক্ষেত্রে আমাদের বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ, যেটা অভিকর্ষ ত্বরণ, ওটা কিন্তু সরাসরি মাটির দিকে কাজ করছে। তার মানে এই ক্ষেত্রে বস্তুর বেগ এবং জি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা হচ্ছে 90 ডিগ্রি, বা বলা যায় এখানে বি বিন্দুতে, নট বি, আসলে সি বিন্দুতে বস্তুর বেগটা অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে লম্ব হিসেবে কাজ করে। কিন্তু তুমি যদি v1 এই বেগের দিকে তাকাও, তাহলে v1 বেগটা কোথায় কাজ করেছিল? বি বিন্দুতে কাজ করেছিল। এবং বি বিন্দুতে কাজ করা v1 বেগের কিন্তু দুটো উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে যখন বস্তুটা কাজ করছে বা ছিল, তখন কিন্তু তারও দুইটা উপাংশ ছিল, একটা হচ্ছে এক্স বরাবর, আরেকটা হচ্ছে ওয়াই বরাবর, এবং এটা ছিল আমাদের v3। এখন তুমি যদি v1 এবং v2 বেগের দিকে তাকাও, তাহলে এই দুটো বেগের যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে, তার মানে দুটো অবস্থানে কিন্তু অভিকর্ষ ত্বরণ একদম নিচ বরাবর কাজ করছিল, এবং এই জায়গাটাতেও কিন্তু অভিকর্ষ ত্বরণ নিচ বরাবর কাজ করছিল বা ওয়াই অক্ষ বরাবর কাজ করছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কোনো একটা বস্তুর মধ্যে মান এবং দিক এই দুটো জিনিস চেঞ্জ করে ফেলি বেগের, তাহলে অভিকর্ষ ত্বরণটা হয় লম্ব বরাবর কাজ করবে অথবা সমান্তরালে কাজ করবে। কিভাবে? যেমন তুমি এই যে মানে এদিকে যদি তাকাও, তাহলে দেখতে পাবে যে v3 বেগের একটা উপাংশ কিন্তু নিচের দিকে কাজ করছে, এবং অভিকর্ষ ত্বরণ জি এটাও কিন্তু নিচের দিকে কাজ করছে। আবার v1 বেগের দিকে তাকাও, ওই বেগের একটা উপাংশ কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে কাজ করছে, আবার অভিকর্ষ ত্বরণ কিন্তু নিচের দিকে বা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। এবং ফাইনালি v2 বেগ যেটা, সেটার
একটা অংশ মানে v2 বেগ টোটালটাই x অক্ষ বরাবর কাজ করছে, বাট ওর সাথে 90 ডিগ্রি করে g এই অভিকর্ষ ত্বরণটা কাজ করছে। তো যখন আমরা বেগের মান এবং দিক দুটোই পরিবর্তন করে দেব, তখন এই বেগটা বেসিক্যালি লম্বভাবে থাকতে পারে ত্বরণের সাপেক্ষে, অথবা এই বেগটা প্যারালালভাবে থাকতে পারে ত্বরণের সাপেক্ষে, অথবা এই বেগটা অ্যান্টি প্যারালালভাবে থাকতে পারে এই ত্বরণের সাপেক্ষে। তো অ্যান্টি প্যারালালটা আমি এখানে একটা স্টার দিয়ে দেখিয়ে দিলাম। তো এই জিনিসটা আমি এখানে দেখাতে যাচ্ছি যে যখন আমরা কোনো একটা বেগের প্রতিটা মুহূর্তের মান এবং দিক পরিবর্তন করব, তখন ওই বস্তুটার মধ্যে কাজ করা ত্বরণের সাপেক্ষে ওই বেগটা হয় লম্বালম্বিভাবে থাকবে, অথবা প্যারালাল বা সমান্তরালভাবে থাকবে, বা অ্যান্টি প্যারালালভাবে থাকবে। তো এটা হচ্ছে আমাদের বেগ এবং ত্বরণের মাঝে একটা দারুণ সম্পর্ক, যেখানে আমরা প্রতি মুহূর্তে কী করেছি, প্রথমবার বেগের দিকটাকে পরিবর্তন করেছি, পরের বার বেগের মানটাকে পরিবর্তন করেছি, এবং ফাইনালি আমরা বেগের মান ও দিক দুটোকে পরিবর্তন করে দেখেছি যে ওই বেগের সাথে ত্বরণের কী কী সম্পর্ক রয়েছে। তারপরে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। তো ধরে নাও আমাদের এখানে একটা সিস্টেম দেখাচ্ছি আমি, যেখানে দেখতে পাচ্ছ যে m1 ভরের একটা বস্তুর উপর F পরিমাণ বল অ্যাপ্লাই করার পর সেখানে a1 পরিমাণ ত্বরণ ঘটলো। আবার m2 ভরের বস্তুর উপর আমি যদি সেম F পরিমাণ বল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের a2 পরিমাণ ত্বরণ হবে। যদি আমি এই দুটো বস্তুকে একত্রিত করে ফেলি, দ্যাট মিনস এই জায়গাটাতে যদি আমি একত্রিত করে ফেলি, তাহলে আমি দেখতে পাচ্ছি m1 ভরের বস্তু এবং m2 ভরের বস্তু একে অপরের সাথে যুক্ত। এবং এক্ষেত্রে আমি যদি F বল মানে সেম বল যদি প্রয়োগ করি আর আমাদের ত্বরণটা যদি a হয়, তাহলে এই a ত্বরণের সাথে আমাদের আলাদা যে ত্বরণগুলো ছিল a1 a2, এদের মধ্যবর্তী সম্পর্ক কী হবে সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তুমি যদি m1 বস্তুর জন্য নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করো, তাহলে পাবে F যে বলটা ছিল F = m1a1, এবং তুমি যদি m2 ভরের বস্তুর ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করো, তাহলে প্রযুক্ত বলের মান পাবে F = m2 × a2। এখন আমি যদি 3 নম্বর যে বস্তুটা আছে, দ্যাট মিনস এটা ছিল আমাদের থার্ড বস্তু, এই বস্তুটা হচ্ছে কম্বাইন বস্তু আর কি। তাহলে 3 নম্বর বস্তুটার মধ্যে m1 এবং m2 এই দুইটা ভর কম্বাইন, এবং এই ভরের বস্তুর উপর যদি আমি নিউটনের তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে F = ভর ইন্টু অ্যাক্সেলারেশন, দ্যাট মিনস m1 প্লাস m2, এটা হচ্ছে টোটাল ভর, ইন্টু অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে a, এটা কাজ করবে। তো এখন আমি যদি এই তিনটা সূত্রকে মডিফাই করি, তাহলে কি পাবো? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমি একটু ভেঙে দিই তোমাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, আমাদের কিন্তু এখানে m1 আছে এবং m2 আছে। আমরা চাইলেই এই জায়গাটা থেকে m1 বের করতে পারি। তাহলে m1 = বল ডিভাইডেড বাই ত্বরণ। আর এখান থেকে আমি ইচ্ছা করলে m2 বের করতে পারি। m2 = সেম জিনিস F ডিভাইডেড বাই ত্বরণ। এবং ফাইনালি আমরা এটাকে এই জায়গায় লিখি, তাহলে আমরা পাবো, নর্মালি যদি আমি এখানে Fটাকে লিখে রাখি, তাহলে F ডিভাইড বাই a যদি লিখি, a মানে হচ্ছে কি, এই জায়গাটা থেকে আমি যদি এটাকে পেছনে নিয়ে আসি, তাহলে নিচে চলে যাবে F এর নিচে, এবং এখানে থাকছে আমাদের আলাদাভাবে m1 প্লাস হচ্ছে m2। এবার আমরা m1 এবং m2 এর মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা পাবো F ডিভাইড বাই a = m1 কত ছিল, F ডিভাইড বাই a1 প্লাস হচ্ছে F ডিভাইড বাই a2। এবং সবগুলো পক্ষ দেখে তুমি যদি Fটাকে সরিয়ে ফেলো, তাহলে আমরা পাবো 1 ডিভাইড বাই a = 1 ডিভাইড বাই a1 প্লাস 1 ডিভাইড বাই a2। অর্থাৎ আমরা এখানে আলাদা আলাদা যে ত্বরণগুলো ছিল a1 এবং a2, এগুলোকে প্রকাশ করব এর মাধ্যমে। এবং এখান থেকে আমরা যদি সরাসরি হিসাবটা লিখি, তুমি দেখতে পাচ্ছ এর মান কত হবে। সরাসরি করলে লসাগু হবে, উপরে হচ্ছে a1 a2 গুণ যাবে, আর নিচে হবে হচ্ছে a1 প্লাস হচ্ছে a2। তার মানে এই যে একটা কনসেপ্ট আমরা পেলাম, এটা কখন কাজ করবে, যখন আমরা একই পরিমাণ বল দুটো আলাদা বস্তুতে প্রয়োগ করব, এবং ওই দুটো বস্তুকে একত্রিত করে যদি একই পরিমাণ বল অ্যাপ্লাই করি, তখন যে ত্বরণটা পাবো সে ত্বরণের মান হবে হচ্ছে এটা। দ্যাট মিনস আলাদাভাবে যে ত্বরণ কাজ করতো তাদের গুণফল ডিভাইড বাই তাদের যোগফল। এবার ধরা যাক আমি এখানে দুটো বস্তুর উপর F বল প্রয়োগ না করে তিনটা বস্তুর উপর F বল প্রয়োগ করলাম, তখন কি ঘটবে? দ্যাট মিনস তুমি এখানে অন্য আরেকটা বস্তুকে নিয়ে আসলা, যেটা হচ্ছে m3 ভরের, এবং m3 ভরের বস্তুর উপর তুমি সেম পরিমাণ F বল প্রয়োগ করলে, এবং যার ফলে m3 ভরের বস্তুর একটা ত্বরণ হলো, তুমি ধরে নিলে এটা হচ্ছে a3। তখন আমাদের হিসাবটা কি দাঁড়াতো? তখন কিন্তু আমাদের m3 বস্তুটাকে এক্সট্রা করে
এই জায়গাটাতে আঁকতে হতো, তাই না? কেননা আমরা 3টা বস্তুকে যেহেতু একত্রিত করব এখন, তার মানে M3 বস্তুর ভরও কিন্তু এখানে কাজ করবে। তো আমি এক্সট্রা হিসাবটা দেখাচ্ছি, যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু আমাদের ঠিক এই সূত্রটা চেঞ্জ হয়ে যেত। এই সূত্রটা কিভাবে চেঞ্জ হতো? তখন কিন্তু M1 প্লাস M2 না থেকে এটা হয়ে যেত M1 প্লাস M2 প্লাস M3, মানে টোটাল ভর ইনটু ওর সাথে এ, এবং এই টোটালটা কার মান থাকতো? এ বলের মান থাকতো। এবং এটাকে তুমি যদি মডিফাই করতে তাহলে পরবর্তী লাইনে কিন্তু এই জায়গাটাতে এক্সট্রাভাবে M3 চলে আসতো, এবং এই M3টা যদি এক্সট্রাভাবে আসতো তাহলে M3-র আলাদা একটা সূত্র থাকতো অবশ্যই। তো M3 সূত্রটা কি থাকতো? নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে F/A3 এরকম একটা কিছু থাকতো। তো তখন আমরা এই জায়গাটাতে কি দিতাম? F/A3 দিয়ে দিতাম। আমি কিন্তু এখানে 3টা কেসের জন্য করছি, দ্যাট মিনস 3টা বস্তুর উপর যদি তুমি সেম বল প্রয়োগ করো তাহলে ওই 3টা বস্তুকে একত্রিত করে একই বল প্রয়োগ করলে তাদের ত্বরণ কী হবে সেটা। তো এখন আমাদের এই এক্সট্রা একটা পার্ট থাকতো, এবং এই এক্সট্রা পার্টের জন্য আমাদের এই জায়গাটাতে প্লাস আরও একটা এক্সট্রা পার্ট আসতো, যেটা হচ্ছে 1/A3। ফাইনালি আমাদের যে সূত্রটা আসতো সেটা অনেকটা এমন হতো, 1/A is equal to 1/A1 plus 1/A2 plus 1/A3, এবং এখান থেকে তুমি যদি টোটাল সামগ্রিক ত্বরণটাকে বের করতে চাও তাহলে তার মানটা কি হবে? সিম্পলি এটা তুমি রসগু করে বের করবে। তো এটার মানটা অনেকটা এমন হবে A1 A2 A3, তিনোটা গুণফলটা উপরে যাবে এবং নিচে হবে হচ্ছে A1 A2 প্লাস A2 A3 প্লাস A3 A1। তার মানে আমাদের ম্যাথের মধ্যে যদি এরকম কিছু আসে যে অনেকগুলো বস্তু একত্রিতভাবে যুক্ত, তখন আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে সবগুলো বস্তু যুক্ত হওয়ার পর একই পরিমাণ বল প্রয়োগ করলে যে ত্বরণটা হবে সেটা বের করতে পারবো। এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, মানে এটা টোটালি তোমাদের জন্য নতুন। সেটা হচ্ছে, আমরা তো বলেছিলাম যে আমরা যখন সরণকে ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে তখন আমরা বেগ পাই, বা বেগকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে তখন আমরা ত্বরণ পাই। বাট ত্বরণকে যখন আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, বা যদি আমি বলি সময়ের পরিবর্তনের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনকে কি বলে সেটা যদি বের করতে চাই তাহলে আমাকে শিখতে হবে জার্ক। তো এখানে কিন্তু অনেক কিছু আমি দেখিয়েছি, এগুলো সবগুলোরই অস্তিত্ব আছে, চিন্তা করার কিছু নেই, বাট তোমাদের কলেজ লেভেলে এই জিনিসগুলো তেমনভাবে নেই। তাহলে আমরা প্রথমে দেখি পজিশন ভেক্টরটা দেখি। এটা হচ্ছে আসলে আর মানে হচ্ছে কি পজিশন ভেক্টর, বা আমরা বলতে পারি আরকে তোমরা ইচ্ছে করলে ডিসপ্লেসমেন্ট বা সরণ হিসেবে ধরতে পারো। তো তুমি যখন এই ডিসপ্লেসমেন্ট বা সরণ বা পজিশন ভেক্টরকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে তখন তুমি ভেলোসিটি পাবে, এবং ভেলোসিটিকে আর ডট হিসেবে দেখানো হয়। তার মানে এই জিনিসটা হচ্ছে তোমার ভেলোসিটি ভি বা বেগ, এবং বেগের মানকে কি বলে? দ্রুতি বলে বা স্পিড বলে। আবার তুমি যখন এই যে এই আর ডটটাকে বা বলা যায় এই ভেলোসিটিটাকে মানে আরেকবার ডিফারেন্সিয়েশন করবে, এর মানে হচ্ছে তুমি আসলে এই সরণটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করছো। তাহলে সরণকে ডাবল ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? ভেলোসিটির একবার ডিফারেন্সিয়েশন করা পাবো, আর সেটাই হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তার মানে এটা হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাহলে ত্বরণ পেতে হলে আমাকে পরপর দুইবার সরণকে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং একবার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন মজার কথা হচ্ছে কি, তুমি যখন ত্বরণকে আবার ডিফারেন্সিয়েশন করবে, দ্যাট মিনস সরণকে যখন তুমি 3বার ডিফারেন্সিয়েশন করবে তখন তুমি নতুন একটা জিনিস পাবে যেটাকে বলা হচ্ছে জার্ক। এবং এই জার্কটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সময়ের সাথে ত্বরণের পরিবর্তনকে নির্দেশ করে। পরবর্তীতে তুমি যদি এই জার্কটাকে আবার ডিফারেন্সিয়েশন করো বা সরণটাকে যদি তুমি পরপর 4বার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে স্ন্যাপ। এবং এই স্ন্যাপকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করো বা সরণকে যদি তুমি 5বার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি যেই রাশিটা বা কোয়ান্টিটিটা পাবে সেটা হচ্ছে ক্র্যাকেল। এবং এই ক্র্যাকেলকে ফাইনালি একবার যদি ডিফারেন্সিয়েশন করো বা সরণকে যদি পরপর 6বার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে পপ। তো এই প্রত্যেকটা জিনিসের অস্তিত্ব আছে, বাট আমাদের কলেজ লেভেলে আমাদের গণ্ডি হচ্ছে এতটুকু পর্যন্ত, বাট বাকি জিনিসগুলো কিন্তু অবশ্যই আছে। এবং এটা টোটালি একদম ফানি জিনিস, মানে আউট অফ সিলেবাস, বাট তোমরা মজা করে এটা কিন্তু শিখতে পারো বা তোমাদের বন্ধুদের সাথেও এই জিনিসটা শেয়ার করতে পারো।